আমার নাম মোহাম্মদ মামুনুর রশিদ। মামুনুর রশিদ, জি। বয়স কত হবে আনুমানিক এই মুহূর্তে? 39। 39। জি জি। কি করছেন আপনি পেশায়? আমি পেশায় এখন একটা গভর্নমেন্ট জব করতেছি, মানে সেনা সদস্য আর কি। আপনি আর্মি মেম্বার? জি জি জি। সেনা সদস্য। আমার জানা মতে আমি ফর দ্য ফার্স্ট টাইম কোনো একজন মানে স্টিল আর্মিতে জব করছে এরকম কাউকে আমার জীবন গল্প বলার সুযোগ দিচ্ছি। কিছু রেস্ট্রিকশন থাকে আমাদের জায়গা থেকে, এবং আমার মনে হয় আপনারা যে ডিসিপ্লিনে আছেন সেখানেও কিছু রেস্ট্রিকশন থাকে। তো সেই জায়গা থেকে আসলে অনেক সময় এভাবে আমার যেহেতু এখানে খুব ওপেন একটা প্ল্যাটফর্ম, এখানে এসে সবাই একদম দিল খুলে মনের কথা বলে, সেই জায়গা থেকে আসলে সুযোগ দেওয়া হয় না। বাট ইয়োর স্টোরি ইজ ডিফারেন্ট, এবং সেই জায়গা থেকে আসলে ওই ধরনের কমপ্লেক্সিটি ফেস করার কোনো সুযোগ নেই। তো সেই কারণেই হয়তো আজকে আপনাকে আমরা জানার সুযোগ পাবো। জি বলুন আপনার, এবং আপনি শোনেন নিয়মিত আমাদের এই অনুষ্ঠানটা, রাইট? শুনি, হ্যাঁ। ওকে, ঠিক আছে, যেখান থেকে বলতে ইচ্ছে করে, যেভাবে বলতে ইচ্ছে করে। তো আমার হোম ডিস্ট্রিক্ট আসলে উত্তরবঙ্গে, জি, নাটোরে। ওকে। তো যখন আমি ক্লাস 4-এ পড়ি, তখন আমার ছোট 3টা বোন, আমি বড়। তো আমার বাবা, উনি আসলে একজন ডে লেবার ছিলেন। ওকে। তো উনি প্রত্যেক দিন কাজ করে পাইতো 15 টাকা। তখন একদিন আমি আব্বাকে বললাম যে আব্বা, হাটে যাব। কয় কেন? আজকে হাটে কিন্তু মাছ কিনতে হবে। তো বলতেছে যে ঠিক আছে চলো যাই। আমি আব্বুর সঙ্গে হাটে গেলাম। তখন চাউল ছিল 10 টাকা অথবা 11 টাকা হবে। ওকে। তো আমি ওই ব্যাগ নিয়ে এক দোকানে বসে আছি। উনি যাদের কাজ করে ওনারা তো হাটে গেলে টাকা দেয়। জি। তো আমি এক দোকানে বসে আছি, আব্বু বাজার টাজার করে নিয়ে আসছে। নিয়ে আসার পরে সন্ধ্যা লেগে গেছে। তখন অক্টোবর নভেম্বর মাস হবে, মানে হালকা শীত আসছে। তো আমরা এমন ব্যাগ দেখতেছি যে ব্যাগের মধ্যে মাছ নেই। আব্বু মাছ কোথায়? বলতেছে আমি যাইতেছি, তুমি এখানে বসো। এক সাইজ স্টলে, গ্রামের হাটগুলো যেমন হয় তো ঠিক তেমনই। তো সাইজ স্টলে বসে আছি। আর একটা কথা মনে থাকে যেন, ওই চাউল নিয়ে যখন বাসায় আসবে তখন রান্না হবে, তখন কিন্তু রাত্রে খাবার। রাইট। আচ্ছা, এরপরে আব্বু 20 থেকে 25 মিনিট পরে এসে বলল যে বাবা, আসলেই মাছ বাজারে নেই। তো আমি দেখতেছি আমার সামনে দিয়ে মানুষ মাছ কিনে কিনে নিয়ে যাচ্ছে। তখন কিন্তু একটা প্রথা ছিল যে ইলিশ মাছ কিনে আপনার ওই যে ইয়ের মধ্যে করে বেঁধে দিত রশি দিয়ে, কলার এক ধরনের ইয়ে হতো, রশির মতন হতো। সবাই দেখছি নিয়ে যাচ্ছে। তো আমি বললাম যে আমি যাব, আমি দেখবো যে আসলে মাছ আছে কিনা। মানে আপনি জিদ ধরেছেন, আমি বাবা আমাকে ফাঁকি দিচ্ছে। আমাকে ফাঁকি দিচ্ছে। আসলে তো বাবার কাছে টাকা নেই। যাই হোক, এক পর্যায়ে উনি আমার কাছে আসলো। আসার পরে আমি আবার ওনাকে পাঠালাম। তো উনি আবার ঘুরে এসে বলতেছে বাবা, আসলেই আমার কাছে মাত্র 2 টাকা আছে। আপনাকে সে বলেছে? আমাকে অলরেডি স্টিল সে বলেই ফেললো যে আমার পকেটে কিন্তু 2 টাকা আছে। তো তুমি এখান থেকে 25 পয়সা নাও, আর বাসায় গিয়ে কেরোসিনের তেল তখন কিন্তু ওই গ্রাম দেশে আপনার ওই যে কুপি বাতিগুলো জ্বলতো, কেরোসিনের তেল কিনে, আরে তেল কিনতে হবে। তো চলো তুমি 25 পয়সা নিয়ে বাদাম কিনে খাও। তখন কিন্তু কেজি ছিল না, তখন শের ছিল। হ্যাঁ, এটা আমার খুব ভালো মনে আছে। তো বলতেছে 1 পোয়া কেরোসিনের তেল কিনতে হবে। আর তখন ওই আপনার সোয়াবিন তেলগুলো পাওয়া যেত না, তখন কিন্তু সরিষার তেল দেশ গ্রামে যেটা খাইতো ওইটা কিনে নিতে হতো। তো ঠিক আছে, আমাকে 25 পয়সা দিল। তখন 100 টাকা বাদাম 25 পয়সা দাম। ওই বাদাম কিনে তখন আমি ইংলিশ প্যান্ট পরতাম, কালো প্যান্টগুলো, আর যে কোনো কালারের জামা পরতাম। তো এটা নিয়ে বাবা চাউলের টানিছে, আমি হাতের মধ্যে ব্যাগের মধ্যে, যেমন ওই যে ভিক্ষা করতে আসলে অনেক মানুষ ব্যাগ কাঁধের মধ্যে দিয়ে নিয়ে যায়, ওইভাবে এক হাত দিয়ে ধরছি, এক হাত দিয়ে বাদাম খাইতে খাইতে আমি বাসায় আসতেছি। তো আমাদের বাসাটা বাজার থেকে 2.5-3 কিলো দূরে ছিল, কাঁচা রাস্তা ছিল সেটা, হেঁটে হেঁটে যেতে হতো। হ্যাঁ, হেঁটে হেঁটে যেতে হতো। কিন্তু রাস্তায় হ্যারিং করা ছিল, ইট পাড়া ছিল, কিন্তু ইটগুলো ভালো না, অনেক ইয়াটিয়া ছিল আর কি, গোটা গোটা ইটগুলো ছিল। তো বাসায় আসছি, তখন মোটামুটি এশার আজান দিতেছে। তো আমার আবার একটা অভ্যেস ছিল, যেখান থেকে আসুক ওই বাসার গ্রামের যেহেতু ঘর, আমাদের ছোট ঘর, ওই ঘরের পিছনে এসে উনি একটা কাশি দিত। আচ্ছা। তো তখন বুঝতেন ঠিক আব্বু আসছে। আচ্ছা। তো উনি এসে, আমি পিছনে, আব্বু সামনে, উনি এখন ওখানে কাশি দিছে। যখনই কাশি দিছে তখন আমার 3 বোন, ছোট বোনটা তখন 2-2.5 বছর বয়স হবে হয়তো। তো উনি এসে ওই বাড়ির মধ্যে থেকে 3 বোন চিল্লায় উঠছে, 2 বোন চিল্লা উঠছে, ছোট চিল্লা উঠছে, ভাই আসছে আজকে বাজারে গেছে, উনি ঠিকই মাছ নিয়ে আসতেছে। তো এসে ব্যাগটা খুলে দেখতেছে যে আসলে কোনো কিছু নেই, শুধু সবজি। তো বলছে ভাইয়া মাছ কোথায়? আমি বললাম যে মাছ আজকে হাটে উঠে নাই, আর আব্বুর কাছে টাকাও নেই। তো আমার রিসেন্ট আমার ছোটো যে বোনটা, ওই বোনটা উনি বললো যে ভাইয়া অনেক আশা করে আছি যে আজকে মাছ দিয়ে ভাত খাবো, তো মাছ তো নিয়ে এসো নেই। যাই হোক,
পরে আমিও এক পর্যায়ে বাসায় এসে একটু পানি খেয়ে, তখন শীত চলে আসছে, আমিও রোদের সঙ্গে মা রান্না করতেছে, আমি ঘুমাই গেছি। রাত্রি 9:30 পৌনে 10টার দিকে মা খাওয়ার জন্য ডাকছে। তো 4 ভাই বোনকে খাওয়াবে, খাওয়ানোর পরে ঘুম লাগাবে। তো আমি ঘুমাই গেছি আগেই, তো আমি উঠবো না, আমি বলছি না মাছ নেই, আমি ভাত খাবো না। তো মা আমারে মানে যেভাবে শাসন করে আর কি, এক পর্যায়ে মারলো আমাকে, একটা পিঠের উপরে থাপা দিছে। তারপরে আমি উঠে চোখ বন্ধ করে খানা খেলাম, মা খাওয়াই দিল। মানে ছোটো বোনটা তখন ঘুমাই, ওকে আর ডাকে নাই, আমার 3 ভাই বোনকে খাওয়াই দিল। খাওয়ানোর পরে 2-1 খেয়ে, হয়তো 2-1 নলা খেয়ে ঘুমায় পড়ছি। ওকে ঠিক আছে, পরের সপ্তাহ হলো সোমবার। তো চান্সে আছি যে এবার তো কাজ হলে তো যাবই, হাটে যাব। তো এর মধ্যে ওই শুক্রবার স্কুল নেই, টার্গেট করে আছি কালকে শনিবার, রবিবার, সোমবারে হাটে যাব, 3 দিন ঠিক মতো ক্লাস করব। ওকে ক্লাস করতেছি, 3 দিন ক্লাস করছি। ক্লাস করে মনে রাখছি যে সোমবার কবে, সোমবারে। তো আমি দুপুরবেলা টিফিন থেকে না বলে আমি চলে আসছি, টিফিন থেকে না বলে চলে আসছি। আসার পরে আব্বুর সাথে হাটে যাব, তো বাসায় আসছি। এর মধ্যে আসলে আর কিছু কথা আমি ব্যাকে যাচ্ছি একটু। তো আমাদের ওই তখন 15 টাকা কামলা, প্রত্যেক দিন একটা কাজ করে ডে লেবার পেতো 15 টাকা। আমাদের কিন্তু ওই 5 জনকে দিয়ে মোটামুটি 4 জন খানা খাই, যেহেতু ছোটো বন্দিটা ছোটো, 4 জন ফুল খানা খাইতে পারি। 1 কেজি চাউলে সারাদিন হয় না। জি। তো আমাদের দেশগ্রাম ওই পেঁপে গাছ ছিল। মা কি করতো, সকালবেলা উঠে ওই গাছ থেকে পেঁপে নামাইতো, তার মধ্যে অল্প করে চাউল দিয়ে, ওটা দিয়ে আমাদের খিচুড়ি রান্না করে দিত। তো রান্না করতে একটু পরে করতে, যেহেতু 12টায় স্কুলে যেতে হয়, বোনেরা যায় হলো 10টায়, মানে এমন টাইমে রান্না করে বোনেরা খেয়ে যেন চলে যেতে পারে। আর আমি আবার 12টায় যাই, তারা হলো আমি ক্লাস 4-এ পড়ি। তো হচ্ছে ওই খানা খেয়ে চলে যাই। এর মধ্যে আবার কোনো দিন রাত্রি এসে দুপুরে সন্ধ্যার সময় তো আবার দুপুরে খাইতে পাই না, অত টিফিনে আসিও না, টিফিনে আর মনে করেন যেহেতু খাবার নেই, রাত্রি এসে যাই হোক যেটা দিয়ে যাই করে ওইটা দিয়ে খাইতাম। গ্রাম দেশ, কোনো সময় দেখা যাচ্ছে কচু পাতা তুলে রান্না করতো, বা ওই পেঁপে ভর্তা করতো, বা ওই অন্য কিছু একটা করতো। তো এমনকি মানে বৎসরে 1 দিন 2 দিন মাছ খাইতে পারতাম কিনা সন্দেহ ছিল। মাংসের তো প্রশ্ন। ওই যে ঈদের দিন, কুরবানিদের অপেক্ষা করতাম, ওই দিন হলে মাংস খাবো। কয়দিন আগে আমি ঈদের আগে আপনাদেরকে এরকম একটা শুনছিলেন আপনি, ওখানে বলেছিলাম, কিন্তু আমি যে এই ফ্রিজগুলো বড় বড় না করে, ফ্রিজে অবশ্যই রাখবেন, ফ্রিজে কেন রাখবেন না। এবং আমাদের ধর্মীয় বিধান অনুসারে কিন্তু এরকম, আমি যেহেতু খুব বেশি রিলিজিয়াস্টিক নলেজ রাখি না, তো সেই জায়গা থেকে আমি যতটুকু জানি যে এটার কোনো বাধা ধরার নিয়ম নাই যেটা আপনি ফ্রিজে রাখতে পারবেন না। কিন্তু একটা মানবিকতার জায়গা থেকে একটু চিন্তা করে দেখবেন যে আমি জানি যে অনেকেই একবার জবাই দিয়ে পরের কুরবানির ঈদ পর্যন্ত এই মাংস টেনে নিয়ে যান। কিন্তু আমি বলেছিলাম যে আপনাদেরকে এরকম একটা গল্প আমি শোনাবো খুব শীঘ্রই, যেখানে হয়তো এরকম শুনবেন যে বাংলাদেশে এরকম অনেক মানুষ এখনও আছে। যদিও আমরা উন্নয়নশীল বাংলাদেশ, আমরা স্বল্প উন্নত বাংলাদেশ হিসেবে মাথা উঁচু করে দাঁড়াচ্ছি, এটা আমাদের অনেক গর্বের। কিন্তু এটা ঠিক যে বাংলাদেশে এখনও এরকম অনেক পরিবার আছে যারা এই ঈদের অপেক্ষায় থাকেন এক টুকরো মাংস খাওয়ার জন্য। হ্যাঁ, এবং এই রকম 10টা পরিবারকে খুঁজে বের করে যদি আপনি 10 কেজি মাংস তাদেরকে দিতে পারেন, এর চেয়ে বড় আনন্দের কিছুই হতে পারে না। তারা যখন খাবে ওই সময়ের যে তৃপ্তি, ওটা যদি আপনার নিজের চোখে দেখার সুযোগ হয়, এর চেয়ে বড় গিফট আর কিছু হতে পারে না। আজকে যে গল্পটা আমি শুনছি, এইখানকার সাথে আমার শৈশবের অনেকখানি মিল আমি খুঁজে পাবো এই কারণে যে ওনার দারিদ্র অবস্থার সাথে হয়তো আমার ওইভাবে মিল ছিল না, কিন্তু উনি যে গ্রামের কথা বলছেন, বা যে কুপিবাতির কথা বলছেন, বা যে মেঠো পথের কথা বলছেন, যে বাজারের কথা বলছেন, এগুলোর সঙ্গে আমি খুব পরিচিত। কারণ আমি একেবারে অজপাড়াগা বলতে যেটা বোঝায়, সেখানে বড় হয়েছি ক্লাস 8 পর্যন্ত। তারপরে আমি শহরতলির স্কুলে এসে পড়াশোনা করি, ক্যান্টনমেন্ট বোর্ড, এবং দেন ক্যান পাবলিক, দেন ঢাকা ইউনিভার্সিটি। আমি খুব লাকি যে আমি শরৎচন্দ্রের শ্রীকান্ত যখন পড়েছি, আপনারা হয়তো অনেকেই পড়েছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের আত্মচরিতমূলক যে 4 খণ্ড শ্রীকান্ত, এবং শ্রীকান্ত যখন আমি পড়েছি তখন আমি চোখের সামনে দেখতে পেয়েছি যে এগুলো তো আমার সামনেই হয়েছে, বিকজ আমার জীবনের একটা অনেক বড় একটা অংশ জুড়ে রবীন্দ্রনাথের ছুটি গল্প আমি আমাকে অনুভব করেছি, বিকজ আমি জানি গ্রামের টেস্টটা কি। এই লোকটা যখন বলছে, বা কেউ যখন গ্রামের গল্পটা বলে, তখন আমি চোখের সামনে এটা দেখতে পাই, আর উনি যেটা বলছেন সেটা আমি বিশ্বাস করি। কারণ আমি শৈশবে দেখেছি অসংখ্য পরিবার এরকম যারা কোনো একবেলা মাছ খেতে পারতো বলে মনে হয় না।
আমার মনে আছে, আমি অনেকখানি নস্টালজিক হয়ে যাচ্ছি। আমি দেখতাম মাঝে মাঝে আমার মা, একটা খুব ইন্টারেস্টিং ঘটনা মনে পড়ে গেল আজকে। সে হঠাৎ হঠাৎ সপ্তাহে 1 দিন বা 2 দিন একদম থালা উঁচু করে ভাত, তার উপরে হলো আপনার বেশি বেশি করে তরকারি, কিছু মাছ যেগুলো রান্না হতো স্পেশালি সপ্তাহের 1 দিন, হাটবারের দিনে স্পেশাল রান্না হতো, সে কোনো এক বাসায় দিয়ে আসে। তো আমার খুব কিউরিওসিটি হলো, মা এটা তুমি কাকে দাও? তো মাসে 1-2 বার এই কাজটা করতো। তো আমি তারপরে গিয়ে দেখলাম যে যেই ছেলেটার সাথে আমি রেগুলার খেলি তারই বাবা, সে অসুস্থ, সারাদিন বিছানায় পড়ে থাকে, তার বাড়িতে সে পৌঁছায় দেয়। এবং ওই ভদ্রমহিলা, ওনার ওয়াইফ আমাদের বাড়িতে কাজ করতো। তো এই যে আপনি যে গল্পগুলো বলছেন না, ওই সময় আসলে অনুভব করতে পারিনি। আপনি যখন বললেন না যে বাবাকে আমাকে ফাঁকি দিচ্ছে কিনা, আমার কাছে মনে হচ্ছে যে ওই শৈশবে যদি আমিও থাকতাম, আমিও ঠিক একইভাবেই উপলব্ধি করতাম যে আসলে কি ফাঁকি দিচ্ছে কিনা। আমরা আসলে বুঝি না যে আমাদের বাবারা কতটা কষ্ট করেন আমাদের জন্যে। বড় হলে বুঝি, আর তখন হয়তো বা বাবারা থাকেন না নিজের জীবনে, তখন আসলে আর কিছু করার থাকে না। প্রত্যেকেই বাবা হন, এবং বাবা হওয়াটা জরুরি আসলে বাবার কষ্ট বোঝার জন্য। জি, যেখানে আপনি ছিলেন বলুন। ওকে, তারপরে আমি চারের হাটে আমি চলে আসছি, টিফিনে চলে আসছি। জি। তো আমি আজকে বাবার সঙ্গে হাটে গিয়ে অবশ্যই আজকে মাছ কিনতে হবে। তো ওই দিনকে চারের হাটে একদিন কাজ হয় নাই, সেটা শনিবারে কাজ হয় নাই, শুক্রবারে হয়েছে, শনিবারে, রবিবার, সোমবারে বাবা কিন্তু কাজে গিয়েছে। তো আমি 1:30টার সময় টিফিনে এসে আম্মাকে বলতেছি, আম্মা আমি আজকে আর স্কুলে যাব না। হ্যাঁ। তো আম্মা বলছে কেন? তো বললাম যে না, আমি আজকে যাব না, আমি আব্বুর সঙ্গে হাটে যাব। বলছে না না, তুমি স্কুলে চলে যাও, এই হাটে কাজ হয় নাই, তো 3 দিন কাজ হয়েছে, চাউল কিনতে হবে, চাউল না কিনলে খাবা কি? তা বললাম যে না মা, আমি আজকে প্রয়োজনে এমনি হাটে যাব, সমস্যা নেই, আমি যাবই, তারপর আমি যাব। ওকে ঠিক আছে, মা যাইতে দিবে না। তো আব্বু কাজের থেকে 3টার সময় আসতো, দেখলাম যে উনি কাজের থেকে এসে দেশগ্রামে পুষ্করণীতে গোসল করে। জি। উনি যখন পুষ্করণীতে গোসল করতে নামছে, তখন আমি কি করছি, আমাদের ছোট্ট সাবরা ঘর ছিল, ঘরে ওই জানালার ধারে আমার শার্টটা আগে লুকায় রাখছি। আচ্ছা। আর আমি বাড়ির ভিতর দিয়ে বাহির দিয়ে এসে শার্টটা নিয়ে, ওই শুটিবুটির গাছ ছিল রাস্তার ধারে, যেটা দিয়ে হাটে যাওয়া হতো আর কি, তখন জঙ্গল, চিকনা রাস্তাটা জঙ্গল জঙ্গল ভাবছিল, জঙ্গলই ছিল। আমি ওই জঙ্গলের মধ্যে বসে আছি চুপ করে, শার্টটা আমি মোড়ায় ধরে নিয়ে বসে আছি, জি। যে আমি আব্বুর সঙ্গে হাটে যাব এবং মাছ কিনাবো যেমনি হোক, আমার মানে খুব ইচ্ছে যে মাছ দিয়ে ভাত খাবো। পরে আমি, অনেক লোক যাইতেছে, তো দেশগ্রাম লাইন ধরে বিশেষ করে যায়, তো দেখতেছি যে আব্বু আসতেছে 3 জনের পরে, অর্থাৎ পরে একজন আছে 4 জন, আব্বু হলো 3 নম্বরে, লাইন ধরে যাইতেছে। আমি ওনাকে দেখে যখন পার হয়ে চলে গেছে, মোটামুটি অনেকটুকু দূরে চলে গেছে, 20-25 কদম দূরে চলে গেছে, তখন আমি ওখান থেকে বের হয়ে, টেনে হিসেবে বের হয়ে গায়ে জামাটা পরছি, পরে মনে থাকে যেন আমি খালি পায়ে চলে গেছি। তারপরে আমি পিছন দিয়ে হাঁটা দিছি। তো বাবারা যাইতেছে, আর জিজ্ঞেস করতেছে যে বাজারে গেলে চাউল পাওয়া যাবে কিনা। ওই টাইমে টাকা যদিও থাকতো, চাউল টাউল কম পাওয়া যেত। তো বলতেছি হ্যাঁ পাওয়া যাবে। এর মধ্যে বাবা বামের দিকে ঘুরিয়ে চায়, দেখে আমি যাইতেছি। ওকে। তখন আমাকে এটা কিরে তুই? তা বললাম আমি তো আগেই চলে আসছি, এসে আমি ওই যে জঙ্গলের মধ্যে লুকাইছিলাম। কয় তোর আম্মা কি জানে? তা বললাম যে না, আম্মা তো খেয়াল করেনি। কয় ঠিক আছে আস। কয় আবার খোঁজাখুঁজি করবে নাকি? তো আরেকজন আবার, উনি বাজার করে নিয়ে যাচ্ছিল, উনি আবার ওনাকে বলে দিল যে বলে দিও যে মামুন আমার সঙ্গে আসছে। তো উনি এসে বাসায় বলে দিয়েছে, আর টেনশন করে নেই। যাই হোক, আমি তখন বাবার সঙ্গে বাজারে গেলাম, তো ওই যথারীতি ওই জায়গাতে আমাকে বসায় রাখলো। আচ্ছা। ওই সে আগের সাইজ স্টলে। তো কাজে যে টাকা দিবে, টাকাগুলো সে উঠাই নিয়ে এসে বলতেছে যে বাবা তুমি ব্যাগ দাও এখন আমাকে। তো 2টা ব্যাগ, একটার মধ্যে কাঁচা বাজার করতো, একটার মধ্যে চাউল নিত। তো ওই চাউলের যে ব্যাগটা, ওইটা উনি আগে আমার কাছ থেকে নিয়ে গেল, বলছে আগে চাউল কিনে নিয়ে আসি। ওকে ঠিক আছে। উনি চাউল কিনতে গেল। চাউল কিনতে গিয়ে উনি ঘুরে এসে, তা বললাম যে বাবা চাউল কোথায়? উনি মানে এমন অবস্থা, চোখ দিয়ে পানি পড়তেছে না, ঠিক মনে হচ্ছে ঝরে পড়ে যাচ্ছে। তা বললাম যে আব্বু তুমি কি হয়েছে, চাউল কোথায়? ছোট্ট একটা মুখে দিতাম, মুখে দিয়ে 8-10 দোকান দেখে, তখন একটা মসজিদের দোকান ছিল, দোকানে ওই মসজিদের একটা একটা ইয়ে ছিল, টিউবওয়েল ছিল, চাপকলে গিয়ে একটু পানি খেয়ে আসতাম। তখন পেটটা একটু ভালো লাগতো, ক্ষুধার্ত পেট থাকতো। এটা সবার ক্ষেত্রে দেখতাম, বাবারও তাই করতো। আর দোকানদার তখন বলতো যে চাউল যেন মুখে দাও, চাউল দেখেন ঠিক আছে, মুখে দেওয়া যাবে না। আচ্ছা। তার মধ্যেও কিন্তু দিয়ে ফেলতো। এটা আমিও করছি। তো বাবা এসে বলতেছে বাবা চাউল হয় নাই কেন, কিসের জন্য? বলছে আমি চাউল মেপে যখন আমাকে ব্যাগে দিছে, দেওয়ার পরে পকেটে হাত দিয়ে দেখে টাকাগুলো নেই। এখন পকেট কেটেই হোক আর পকেটে হাত দিয়ে হোক, টাকাটা নিয়ে গেছে 45 টাকা। এখন বাসায় এসে কি খাবে? তো বল চলো বাড়িতে যাব।
তো হেঁটে হেঁটে বাড়িতে আসছি, বাড়িতে আসার পরে প্রায় যেখানে 7:30 মাছ কেনার কথা সেখানে চালই কেনা হচ্ছে না। ক্যান ইউ ইমাজিন দ্য সিচুয়েশন? এবং আজকে আমি রিকোয়েস্ট করব সবাইকে একটা ছবি দেখার জন্য। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে ইটালির ঘটনা নিয়ে ছবিটা নির্মাণ করা হয়েছিল। যদি আমাকে খুব রেগুলার কেউ শুনে থাকেন তাহলে এই ছবিটার কথা অনেকবার আমি বলেছি অনুষ্ঠানে। এই ছবিটা আপনারা দেখবেন। ওর বাবা আর এই আমার যিনি আজকে গেস্ট, তার যে গল্পটা শোনার পরে আমার মনে হচ্ছে ছবিটা আপনাদের সবাইকে বলা উচিত দেখার জন্য। ছবিটা সাদা কালো একটা ছবি, কিন্তু অসম্ভব সুন্দর একটা মেসেজ আছে ছবিটাতে। আপনারা এটা ইউটিউবেও পাবেন, বাইসাইকেল টিপস। অবশ্যই আপনারা ছবিটা দেখবেন, আমি আজকে বলে দিলাম। ধৈর্য নিয়ে দেখতে হবে। ছবির ঘটনাটা অসাধারণ একটা ঘটনা, যেখানে বাবা কিভাবে একটা সন্তানকে মানে সুখী করার জন্য কি করতে পারে। আর একটা ছবি আছে, সেটা আপনারা দেখতে পারেন। সেটা অনেক পরে এসে বাবা এবং সন্তানের কাহিনী নিয়ে নির্মাণ করা হয়েছিল। ছবিটা হচ্ছে পারস্যুট অফ হ্যাপিনেস। পারস্যুট অফ হ্যাপিনেস, এটাও দেখতে পারেন। আর একটা ছবি আছে, এই ছবিটাও আপনারা দেখতে পারেন। সেটা হচ্ছে লাইফ ইজ বিউটিফুল। লাইফ ইজ বিউটিফুল। 3টা ছবির কথা বললাম। এই 3টা ছবি দেখা উচিত। বাবা আসলে প্রত্যেকটা ছেলে মেয়ের জীবনে কি, বা বাবারা কি করতে পারেন, এই 3টা ছবি দেখা উচিত। লাইফ ইজ বিউটিফুল, সেটাও সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরবর্তী, বিশেষ করে গ্যাস চেম্বারে ঢোকানো হচ্ছে ওই সময়কার ঘটনা নিয়ে। পরবর্তী সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরের ঘটনা নিয়ে হলো আপনার বাইসাইকেল টিপস। আর পারস্যুট অফ হ্যাপিনেস একেবারে সমসাময়িক ঘটনা নিয়ে। এটা সম্ভবত হলিউডের একটা মুভি। আপনারা অবশ্যই দেখবেন এই 3টা ছবি। আমি রিকোয়েস্ট করলাম আজকে বাবাকে বোঝার জন্য যে বাবা কি। ওকে জি বলুন। 45 টাকার ঘটনা। হ্যাঁ, এরপরে উনি ওই চাউল যখন মেপে ব্যাগের মধ্যে নিছে, নেওয়ার পরে টাকা দিবে, পকেটে হাত দিয়ে দেখে টাকা নেই। তখন তো ওই ক্ষেত্রে কী করতে হবে, উনি চিনেও না বা মাকেও দিবে না, ওরকম সময়ও না। তখন উনি চাউলটা ব্যাগের থেকে ঢেলে রেখে আমার কাছে এসে বলতেছে, মানে ওই যে মানে কান্নাক্ত ভাব, চোখ দিয়ে পানি মানে টপ টপ করে, মনে হচ্ছে যে ঝরে পড়ে যাচ্ছে। তখন বললাম, আব্বু কী হয়েছে? তো বলতেছে, বাবা এই ঘটনা, আমি চাউল তো মেপে নিয়েছি, পকেটে টাকা পাচ্ছি না। তো কী হলো, টাকা বলছে এখন কোথাও পড়ে গেল নাকি বের করে নিল, বিষয়টা বুঝতেছি না। ওকে ঠিক আছে। তখন আবার ওই বাবার সঙ্গে হাঁটতে হাঁটতে আবার বাসায় চলে আসলাম। যখন বাসাতে আসছি তখন মোটামুটি এশার আজান দিতেছে, 8টা হবে। তারপরে বাসার মধ্যে ঢোকার সঙ্গে সঙ্গে ওইদিকে আগে কিন্তু আব্বু খবর দিয়ে দিছে একজনকে দিয়ে, যে মামুন কিন্তু আমার সঙ্গে হাঁটে আসছে, ওর মা যেন টেনশন না করে, ওর আমাকে বলে আসেনি। ওকে ঠিক আছে। তারপরে আসছি, আসার পরে বোনেরা সবাই 2 বোন হইহুল্লোড় করে বেরিয়েছে। ছোটোটা তো ছোটোই বেরিয়েছে, বলছে আজকে ঠিকই মাছ নিয়ে আসছে, যেহেতু ভাই হাটে গেছে। ওই যে গত আগের হাটে বলছি, বৃহস্পতিবারে বলছি। পরে মাছ তো দূরে থাক, চাউলই নিয়ে আসেনি। আর ওই দিনকে দুপুরবেলা বাবা কাজের থেকে এসে না খেয়ে গোসল করে ওইভাবেই ঠিক আবার হাটে মুভ করছে। আমিও সকালবেলা একটু খেয়ে গেছিলাম, ওই এটাই। আর একটা কথা বলে থাকি, সেটা হচ্ছে আমার মা অনেক মানে হিসাবে ছিল। এত হিসাব করে চলতো যে 1 ঘন্টা পরে যদি খাবারটা খাই, নেক্সট হয়তো আর 1 ঘন্টা পরে খাবারটা খাইলে আর একটু পরে খাবারটা দিতে হবে। বুঝতে পারছেন? এত আসলে আমার খুব কষ্ট লাগে কথাগুলো আমার বলতে। আমি মানে কি বলবো, আমি নিয়মিত আপনাদের শ্রোতা, আমি অনেক কষ্টের কাহিনী শুনছি। যখন কারো কষ্টের কথা শুনি আমার বুকটা ফেটে যায়। আমার যত কাজই থাক, বিশেষ করে আমাদের তো ডিফেন্সে রাতের বেলা 10টা পরে সব অফ হয়ে যায়। তো আমি মানে কন্টিনিউ আপনাদের অনুষ্ঠানটা আমি শুনি। যাই হোক, আসার পরে আব্বু মাকে বলতেছে, মামুনের আম্মু, দেশগ্রামে তো যে ছেলে বড় তার নাম ধরে কিন্তু ডাকা হয়। তো মামুনের আম্মু, এই বিষয়ে আমি তো টাকা হারাই ফেলছি। এই বলেই আব্বু কেমন ধরে কেঁদে দিয়েছে। এখন রাত্রে কি খাবার দিব ছেলে সন্তানদের, 3টা বাচ্চা। তো 1 মুঠো চাউলও কিন্তু ঘরে নেই। পরে মা বললো যে ঠিক আছে, তোমরা একটা কাজ করো। আমাকে বললো তুমি চুলাটা জ্বালায় দাও। তো আমাদের দেশ গ্রামে আবার ওই যে গেন্ডারি আছে না, আখের সে যে পাতাগুলো থাকে, ওটা দিয়ে কিন্তু আমরা জাল করি। উত্তরবঙ্গে এগুলো অনেকই আছে, নাটোরে পাওয়া যায়। তো ওটা দিয়ে পানি উঠাই দিয়ে মানে মা চলে গেল। দেখলাম যে একটা বাটি ইয়ার নিচে নিয়ে, ওই আঁচলের নিচে নিয়ে উনি চাউল কোথাও যেন নিয়ে আসতে গেল। বাটি বলতে দেখবেন যে বেতের একটা ইয়া থাকে, মোড়ার মতো চাউল মাপা, ওইটা নিয়ে উনি বাইরে চলে গেল। তখন আমি বললাম, আমি আবার একটু বড় ছিলাম, তো আমি আমার রিসেন্ট ছোটো যে বোনটা, ওকে বললাম যে একটা কাজ করি। কি বলছে, মা যেহেতু চাউল নিয়ে আসতে গেছে, তাইলে আমরা পানি চড়াই দিই, চাউল নিয়ে এসে দিলে চালু করে হলে আমরা চালু করে ভাতটা খাইতে পারবো। তে আমার ছোটো যে বোনটা, তার ছোটো যেটা, আপনি তখন ক্লাস 4-এ পড়েন? আমি তখন হ্যাঁ ক্লাস 4-এ পড়ি। জি। তো ওই বোনটা উনি আবার বলতেছে, ভাইয়া তাহলে চলো চাউল জাল করি। এদিকে কিন্তু শীত,
ডিসেম্বর মাস, শীত, নভেম্বর ডিসেম্বর হবে। তো ওই চাউল শুধু পানি উঠাই দিয়ে জাল করতেছে, আর আমরা ওই যে আগুন পোয়াইতেছি। গ্রাম দেশে যেমন ওই চুলার ধারে উত্তরবঙ্গে বসে থাকে, প্রচুর শীত হয়, হ্যাঁ ঠান্ডা, প্রচুর হ্যাঁ। শীত। তো আগুন পোয়াইতেছি, এর মধ্যে মা এক বাসার মধ্যে গেছে, যাওয়ার পরে ওনারা খাইতে বসছে। তো বুঝতে পারছে আসলে যে একটা কিছুর জন্য আসছে। তো উনি আগেই বলছে, আমি আসলে নামটা প্রকাশ করতে চাচ্ছি না, তো ওদের একটু আর্থিক অবস্থা ভালো ছিল, জায়গা জমি ছিল, আমাদের আসলে জায়গা জমি ছিল না। তো মাকে যাওয়া দেখে বলছে, কি কি জন্য আসছো? তো বলছে, না এমনি আসছি। কয়, আমাদের আজকে চাউল কম ছিল, অল্প করে ভাত পাকাইছে, আমাদের ভাতই মনে হয় কম হবে না নাকি। আর ওর বড় যে ছেলে ছিল, আমি নামটা বলতেছি না, বলছে, এই তুই খেয়ে নে, তোর বড়টা এসে আবার সবগুলো খেয়ে ফেলবে। মানে মানে যেন না চাইতে পারে কিছু আর কি। ওকে, প্রথমে বলছে চাউল কম ছিল, ভাত কম করে পাকাইছি, মানে জানে চাউলও না চাইতে পারে, ভাতও না চাইতে পারে। কথাগুলো আসলে আমার খুব মানে মনে হয় যে 2 দিন আগের কথা আমার এটা মনে হয়। যাই হোক, মা ওখান থেকে রিটার্ন আসছে, রিটার্ন এসে বাসায় এসে বলতেছে, কি করতেছো? তো আমরা বললাম যে, মা তুমি চাউল নিয়ে আসতে গেছো, আমি বুঝতে পারছি, আমরা পানি জাল করতেছি, যেন তুমি নিয়ে এসে চাউলটা দিলে চালু করে ভাত হয়ে যায়। তো মা মুখের দিকে চায় বলতে, আচ্ছা ঠিক আছে, আমি চাউল তো পাইনি, যাইতেছি আরেক জায়গায় যাই। উনি আরেক বাসায় গেছে। ওখানে যাওয়ার পরে ওনারা কে বলে মানে খানা খাবে এরকম ভাব, ওদের ঘরে কিন্তু চাউল আছে। তো বলছে, চাচি আম্মা আমাকে একটু চাউল দেন, আমি 1 সের চাউল দেন, তখন তো কেজি ছিল না, 1 সের চাউল দেন, আমি কালকে সকালে কাজ হলে আমি বিকেলবেলা চাউলটা দিয়ে যাবো নি। তো বলছে, আমাদের তো আসলে ধান উষানো হয়নি, উষানো মানে ধান ওই যে দেশ গ্রামে তখন কিন্তু ঢেকে দিয়ে ধান বাঁধতো, আমি দেখছি আমার মাই বাঁধতো। তো ওই চাউল আমাদের উষানো হয়নি, আসলে কিন্তু ওদের চাউল আছে, নিলে দিতে পারবো না, এরকম একটা কিছু। ওকে ঠিক আছে। তখন উনি বাসায় এসে বললো যে, বাবা হচ্ছে আসলে এই তো চাউল পেলাম না, তোমরা আর পানিতে জাল করো না। এদিকে পানি কিন্তু একেবারে সেই টকবক করে বলো করতেছে। তখন এত খিদা লাগছে, আমি লাস্টে আমার ছোট বোনটা, মানে যেটা একেবারে ছোট 3 নম্বর বোন যেটা আর কি, উনি বলতেছে, উনি ঘুম থেকে উঠছে, উঠে বলছে, মা ভাত দাও। শুধু এতটুকু বলতে পারে, মা ভাত দাও। 2.5-3 বছরের মতো বয়স। তো মা বলতে, এখন আমি ভাত কোথায় পাবো? আর আমাদের বংশে শুধু আমার 2 চাচা, একটা চাচা আর আমার বাবা, আর কেউ নেই। দাদা দাদি ফুবু মানে যে যেখানে সব আগে মারা গেছে। তো আমার বাবা অবশ্য অনেক দারিদ্রতার মধ্যে মানুষ হয়েছে। এখন এই ছোটো বোনটার জন্য কি করবে? তো বললো যে, এখন আমি কি করতে পারি? মাও তখন কান্না করতেছে। এখন আমি তখন কিছু চুপ করে বসে আছি। আমার ছোট 2 বোন যেটা মানে রিসেন্ট একেবারে ছোট যেটা, তার বড় 2টা, ওরা বলছে ভাত দাও। এখন মা বললো যে দাঁড়া। তখন একটা ওই আপনার হচ্ছে ওই যে বেতের যে কাঠি ছিল একটা, চাউল মাপা, দেশ গ্রামে এখন ওটা আছে আমার বাসায়, ওইটা রেখে একটা ছোট্ট নিল, খোরা বলে আর কি, যাই হোক দেশ গ্রামে বাটি নিয়ে বলছে, ঠিক আছে যাই, এখন নিয়ে আসি। আর এক বাড়িতে গেছে, যাওয়ার পরে বলছে, বাবা আমার ছোট মেয়েটা একবারে ভাতের জন্য পাগল হয়ে গেছে, অন্তত 1 মুঠ ভাত তাকে দাও। তো আসলে ওদের ভাত ছিল না, পাতিল দেখা যতটুকু ছিল, সর্বোচ্চ একটা মুরগি মানে 4টা মুরগি খাইলে 4টা মুরগির পেট পুরবে, এতটুকু ভাত ওদের পাতিলে ছিল। ওই ভাতটা আমার মাকে দিছে, তারা মিথ্যে কথা বলে নাই। তো ভাতটা দেওয়ার পরে ভাতটা নিয়ে আসছে, নিয়ে আসার পরে মনে হইতেছে মানে ওই ভাতটা দেখে যে ভাতগুলো যদি সব খাইতে পারতাম মনে হয় পেটটা শান্তি হতো। তারপরে বলছে, দাঁড়াও আগে আমার ছোটো বোনের নাম শেফা। তো বলছে, আগে শেফাকে খাওয়াই। ওকে খাওয়ানোর পরে ঠিক এতটুকু ভাত বাঁচে। ওই ভাতটা মা বললো যে, শোনো, এই ভাতটা পানি ভাত করলে তাহলে ভালো লাগবে খাইতে। তখন আমার কিন্তু 8-9 বছর, যেহেতু 10 বছর বয়স, বুঝলাম যে পানি ভাত করলে বেশি হবে, তুমি মেজে নয় করতাম পানি ভাত খাওয়ানো, আমি খাবো। তো মা বলছে, না বাবা, ওদেরকে 2জনকে দাও। তো মা একটা বলের মধ্যে নিয়ে ভাতগুলো চেপে চেপে আপনার পানি দিয়ে মানে মাড়ি করে ফেলছে, আর লবণ দিল। লবণ নিয়ে প্রায় 1 লিটারের মতো পানি দিছে, তখন 1 কেজির মতো। ওই আমাদেরকে বলছে, তুমি আগে একটু খাও। জাস্ট ওর মধ্যে কোনো ভাত নেই, পানিটা যে মাড়ের মতো হয়ে গেছে, মানে ঠিক ভাতের যেমন মাঠ থাকে না, ওইটা খেয়ে রাত্রে শুয়ে পড়ছি। আর তখন শোয়ার পরে সকালবেলা এখন স্কুলে যেতে হবে, আব্বু কাজে যাবে। আর কাজের একটা সিস্টেম ছিল, গ্রাম দেশে একটা উঠান বাড়ি আছে যেখানে ধান টান রাখা হয়, ও দেশ গ্রামে। ওই এক বৃত্তমান ছিল, তারা জায়গা জমি ছিল, ওদের উঠানের পরে বসে ওই মানে যারা কাজে যাবে তাদেরকে ওখান থেকে নিয়ে যেত, মানে কার কার কাজ হইতেছে ওখান থেকে নিয়ে যেত, গ্রামেরই তো কাজ। তো সকালবেলা উঠে আব্বু ঠিক ওখানে চলে গেছে।
আমি ঘুম থেকে উঠে দেখতেছি আব্বু নেই। আমি বললাম যে তাহলে ওখানে গেছে। আমি হাত মুখ ধুয়ে এসে পড়তে বসবো, আব্বু এসে বললো যে কাজ হয়েছে, কাজে যাব। আর ওই পড়তে বসে আর কিন্তু সজাগ থাকি যে আব্বু এসে যেন বলে যে কাজটা যেন হয়। যেদিন এসে বলে যে আজকে কাজ হয়নি, ওদিন মনটা খুব খারাপ হয়ে যায়। যেদিন শুনছি কাজ হয় ওই দিন অনেক ভালো লাগে, যে টাকা তো পাবেই, অন্তত ভাত খেতে পারবো। যাই হোক, ওই দিনকে এসে বললো যে কাজ হয়েছে। একটা জিনিস চিন্তা করে দেখেন যে ক্লাস 4-এ পড়া একটা বাচ্চা, তার বেসিক জিনিস নিয়ে টেনশন, খাইতে পারবো কি না। এবং ওই সময় এই বাচ্চার, আমরা সাধারণত যারা একটু মধ্যবিত্ত পরিবারে আছি তাদের, আমি জানি অনেক ছেলেমেয়ে আজকে শুনছো আমার এই জীবন গল্পটা, অনেক বাচ্চা যারা ক্লাস 4-এ পড়ে তারা হয়তো বা শুনছো, অনেকেরই হয়তো এটা অচিন্তনীয় একটা গল্প হবে যে কি বলে এই লোক কি বলতেছে এসব। আমরা যেখানে খেলাধুলার জিনিসপত্র নিয়ে চিন্তা করি, বাবা এইটা কিনে দিল কিনা, ওটা কিনে দিল কিনা, এটা নিয়ে চিন্তা করি, মন খারাপ করি, সেখানে একটা ছেলে তোমার বয়স সে চিন্তা করছে যে বাবার কাজ হয়েছে কিনা, কারণ বাবা যদি কাজ হয়ে থাকে বাবার টাকা পাবে, আর টাকা পেলে আমরা একটু পেট ভরে খেতে পারবো। এটা ইথিওপিয়া উগান্ডার গল্প না, এটা বাংলাদেশের গল্প। এবং আমি এটা মনে প্রাণে বিশ্বাস করি বাংলাদেশে এখনও এরকম অনেক পরিবারই আছে, হয়তো আমরা তার খোঁজটা নেই না। এটা আমাদের নিজেদের জায়গা থেকেই অনেক বড় একটা সীমাবদ্ধতা। আমরা মনে করি আমরা আমাদের যেই কমিউনিকেটিং মিডিয়া, আমাদের ফেসবুক, আমাদের পত্রপত্রিকা বা আমাদের চারপাশে আমরা যা দেখি, আমরা সেটা কি পৃথিবী মনে করি। কিন্তু এর বাইরের জগৎটা যেটা আমাদের সামনে আসে না বা আনার সামর্থ্য তাদের নেই, সেই জগৎটা যে আমার জানার বাইরেও আরও কত বিচিত্র হতে পারে সেটা কিন্তু আমরা মনে করি না। কি করার আছে? আপনি হয়তো এইরকম পরিবার সারা জীবনে খুঁজেই পাবেন না। আপনাকে শুধু এতটুকুই বলতে পারি, আমি নিজেও সেটা প্র্যাকটিস করার চেষ্টা করি, অনেক সময় পেরে উঠি না। সেটা হলো, আপনার জন্য আল্লাহ যতটুকু রিজিক রেখেছে এতটুকু আপনি খান, কিন্তু আপনি খাবার নষ্ট করেন না। কারণ আপনি যখন খাবারটা নষ্ট করছেন তখন আপনি এই ধরনের গল্পের কথা মনে করবেন যে কয়েকটা ভাত চটকে 1 লিটার পানি দিয়ে 4-5টা ছেলে মেয়ে মিলে ভাগ করে খাচ্ছে। এরকম অনেক পরিবার বাংলাদেশে এখনও আছে, হ্যাঁ, হয়তো আমরা তার খবর জানি না। তো প্লিজ ডু নট ওয়েস্ট ইউর ফুড, নাম্বার 1। অ্যান্ড নাম্বার 2 হলো অতিরিক্ত ব্যয় না করা। ঠিক আছে, আমি মানে হলফ করে বলতে পারি, ঢাকা শহরে এরকম অসংখ্য রেস্টুরেন্ট আছে। ঢাকা শহরে, আমি রিপিট করছি, ঢাকা শহরে এরকম অসংখ্য রেস্টুরেন্ট আছে যেখানে ঢুকলে, 2জন মানুষ নিয়ে ঢুকলে 3 থেকে 4 হাজার টাকা একটা মিলের জন্য খরচ হয়। একটা মিলের জন্য খরচ হয়। আপনি একটা ফ্রেন্ড নিয়ে ঢুকেছেন, 3 থেকে 4 হাজার টাকা আপনার পকেট থেকে খরচ হয়ে যাবে। এরকম অসংখ্য রেস্টুরেন্ট আছে ঢাকা শহরে, অসংখ্য, বিলিভ মি। এবং 5 স্টার হোটেলগুলোর কথা তো বাদই দিলাম। এবং সেখানে বুকিং দিয়েও অনেক সময় জায়গা পাওয়া যায় না। এরা আমাদের সোসাইটির মানুষ। উইথ ডিউ রেসপেক্ট, আপনি সেখানে যেতে পারেন, আমার কোনো আপত্তি নাই। আপনি মাসে 5 দিন যান, যে কয়দিন যান। বাট একটা দিন কি আপনি চিন্তা করতে পারেন, যদি আপনি রেগুলার মাসে সেখানে 4 দিন যান, ওকে, অন্তত একটা দিন আমি আমার এই যে পয়সাটা আমি এই ছেলে মেয়েদের জন্য ব্যয় করব। ক্যান ইউ থিঙ্ক অ্যাবাউট দিস? চিন্তা করলে এটা আমার মনে হয় আপনার জায়গা থেকে আমরা অনেক বড় একটা বোনাস পেলাম। কজ আপনি হয়তো জেনে অবাক হবেন, আপনার এই 1 মিলের টাকা দিয়ে বাংলাদেশে পুরো পরিবার 1 মাস চলে, এরকম পরিবার খুঁজলেও পাওয়া যেতে পারে। সুতরাং উনি যে গল্পটা আজকে এখানে বলছেন, সেই গল্পের সাথে অনেকেই হয়তো তার নিজের জীবনের শৈশবটা খুঁজে পাবেন। কারণ এরকম অনেক মানুষ তাদের ভাগ্য বদলেছেন, যেভাবে বাংলাদেশের ভাগ্যটা বদলে যাচ্ছে। আমার খুব ভালো লাগে যে আমরা ছোটোবেলায় পড়েছি যে তলাবিহীন ঝুড়ির দেশ, রচনা লিখতাম বাংলাদেশ ইজ আ পোর কান্ট্রি, প্রথমেই লিখতাম এই লাইনটা। অন্তত আজকের ছেলে মেয়েদের এই লাইনটা লিখতে হয় না। এটা খুবই মানে এটা আমি মনে করি এটা আমাদের বাংলাদেশের স্বাধীনতার পরে সবচেয়ে বড় গিফটটা হচ্ছে এটা, যে বাংলাদেশের ছেলেমেয়েরা আজকাল এটা লিখবে না যে বাংলাদেশ ইজ আ পোর কান্ট্রি। অফকোর্স উই আর ডেভেলপিং নেশন, আমরা পোর কান্ট্রি তো নিজেদেরকে বলতে পারি না। তো এটা কিন্তু অনেক বড় একটা পাওয়া। কিন্তু এটা ঠিক যে এই উন্নতি মানে সবার উন্নতি না, সমাজের সব শ্রেণীর মানুষের উন্নতি না। কারো ঘরে কোটি বিলিয়ন টাকা, কারো ঘরে ফুটো পয়সাও নেই। হ্যাঁ, এটা আমাদের পুঁজিবাদী অর্থনীতিরই একটা চিত্র। তো এই যে ভদ্রলোকটা গল্পটা বলছেন, এরকম মামুনের পরিবার বাংলাদেশে অনেক আছে, তাদের খোঁজ নেওয়াটা জরুরি। ওকে জি, আপনি যে গল্প ছিলেন, আমি সরি মাঝে ইন্টারাপ্ট করব। না, ঠিক আছে, আপনি বলুন তারপরে যে জায়গাটায় ছিলেন। হ্যাঁ বলুন। এরপরে আমি তো ওই অপেক্ষা করতেছি আব্বু আসবে। আমি কিন্তু অলরেডি পড়তে বসছি, তখন তো ওই যে টেবিল চেয়ার ছিল না,
আর শুধু ওই যে মাদুরগুলো বিছে খেজুর পাতার যে মাদুরগুলি দেশ গ্রামে হয় ওইটাতে বসে ওই পড়তেছি বারান্দায় বসে। আর আমাদের ঘরটা ছিল সনের ঘর, সেটা আপনার ওই যে আখের পাতা দিয়ে গ্যান্ডারি বলে, কোথাও আবার আমাদের উত্তরবঙ্গে আখ বলে, কোথাও কোথাও আবার আমাদের ওখানে কুশারি বেশি বলে, ওর পাতা দিয়ে ছাউনি করা যে ঘরটা ছিল। যাই হোক, আব্বু আসলো, আসি জিজ্ঞাসা, আমি বললাম যে তুমি আজকে কাজ হয়েছে? কয় হ্যাঁ বাবা কাজ হয়েছে। কি করা? কয় যে গ্যান্ডারি কাটা। আর একটা কাজ করতাম, সেটা হচ্ছে প্রচণ্ড ক্ষুধা লাগলে আমাদের উত্তরবঙ্গে কিন্তু আবার গ্যান্ডারিগুলো অনেক পাওয়া যেত। তো মিষ্টি জিনিস কি আর কতক্ষণ থাকা যায়, ওই মাঝে মধ্যে মাঠে গিয়ে মানুষের জমিন থেকে গ্যান্ডারি কেটে খাইতাম। এটা কিন্তু আমাদের দেশে অ্যাভেলেবল পাওয়া যায়, এখনও পাওয়া যায়। যাই হোক, আব্বু ওই গ্যান্ডারি কাটা কাজে যাবে। তো যার কাজ হয়েছে উনি ওনার কাছে বাসায় আসলে এসে দেখলাম মানে খুব দ্রুত বের হয়ে চলে গেল। তো বের হয়ে চলে গেল, ব্যাগটা মানে ওই বাজারের চাউলের ব্যাগটা উনি হাতে নিয়ে চলে গেছে। তো খেতে তো হবে সারাদিন, তারপর উনি কাজে যাচ্ছে, ওনাকে আবার খেতে দেবে না, খাবার বাসা থেকে নিতে হবে। উনি গিয়ে যার কাজ হয়েছে ওনাকে বলছে যে ভাই তোমার তো আমি কাজ করতে যাচ্ছি, তো আমাকে টাকাটা একটু আগে দিলে, কালকে আমি আসলে বাজারে টাকা পয়সা হারাই ফেলছি, চাউল টাউল নিয়ে আসতে পারি নাই, রাত্রেও না খেয়ে আসি। তখন এই টাকাটা নিয়ে আমি চাউল কিনে বাসায় দিয়ে গেলে তাহলে আমার পোলাপানগুলো খেয়ে হয়তো স্কুলে যেতে পারবে, আমার কাছে খাবারটা নিতে পারবে। উনি বলছে যে আসলে ভাই এখন তো আমার কাছে একটি টাকা নয়, বিকেলে ছাড়া আমার টাকা হবে না, এই কথা উনি বলছে। উনিও কিছু না বলে আসতেছে, আসার সময় খুবই গম্ভীরভাবে আসতেছে। তো উনি আরেকজন মানুষ আবার আমাদের ওখানে ছিল, উনি এখনো বেঁচে আছে। উনি বলছে কি কাজ হয়েছে আজকে? তো বলছে হ্যাঁ কাজ তো হয়েছে ভাই, তো আমি কাজে যাচ্ছি, বাসাতে তো একটু চাউল ডাউল কোনো কিছুই নেই কালকে। কেন কালকে না হাট গেল, কি করলা কাজ করছো? কয় কালকে এই ঘটনা ঘটে গেছে, আমি টাকা পয়সা হাটে হারাই ফেলে আসছি, রাত্রে না খাওয়ার মতো না খেয়েছিলাম। তো বলতেছে কি করা যায়? তো ঠিক আছে তুমি যাও, আমি দেখতেছি, তুমি কাজে যাও। তো উনি এসে আমার আম্মাকে জিজ্ঞেস করছে যে এই ব্যাপার, চাউল টাউল নেই? তো বলছেন না চাউল টাউল তো নেই। তো মা আর কি ওইভাবে বললো যে চাউল টাউল কোনো কিছু নেই, আমি কিন্তু ওখানে ছিলাম। তো বলতেছে একটা কাজ করো, মামুনকে পাঠিয়ে দিয়ে, ভাবি তুমি মামুনকে পাঠিয়ে দিয়ে আমার বাসার থেকে চাউল নিয়ে আসতে বলো। তো আমি করলাম যে মা তাহলে তুমি যাও। চা পেঁপে নামাইলো, নামানোর পরে তো আমার মনে হয় 100 গ্রাম, এখন 100 গ্রাম, আর তখন হলো আধা পোয়া চাউলের মধ্যে চিকন করে আপনার ওই যে কাঁচা পেঁপে কেটে দিয়ে, ওর মধ্যে আসলে তেল নাই, শুধু আপনার একটু হলুদ আর কাঁচামরিচ, এটা দিয়ে রান্না করে দেশ গ্রামে খিচুড়ি বলে, ওই খিচুড়িটা রান্না করে সামনে যখন দিত তখন ওই ভাত বেছে বেছে খাইতাম। মানে এত অভুক্তি ছিল যে পেঁপে খাইতে খাইতে আর ভালো লাগে না। হ্যাঁ, মানে ভাত দেখলে মনে হয় ভাতটাই খায়। আর যদি কোথাও শুনছি যে অমুক জায়গার মধ্যে দেশ গ্রামে কিন্তু হতো আপনার ওই যে সপ্তাহে শুক্রবার করে ওই যে মিলাদ মহাফিলটা হতো, তো মিলাদে গেলে অন্তত একটু খাইতে পারবো। ওই দিন থেকে শুক্রবারে হয়তো স্কুল থাকতাম না, সকালে গিয়ে বসে থাকতাম যেখানে মিলাদ হইতেছে, দাওয়াত ওখানে দিক বা না দিক চলে যেতাম। তখন কিন্তু অল্প একটু করে দিত, বেশি করে দিত না। এখন যেমন একটা কোথাও অনুষ্ঠান হলে যার যত খুশি খাইতেছে, ডাউল ভাত যত খুশি খাইতেছে, তখন কিন্তু এটা দিত না, অল্প একটু। এই গল্পটা বড় হবে প্রিয় শ্রোতা, অনেক বড় হবে। আমি শুধু আপনাদেরকে একটা কথা বলি, উনি যে গল্পগুলো বলছেন, প্রতিদিনই যুদ্ধ করতে হচ্ছে ক্ষুধার সাথে। একটা ক্ষুধার্ত মানুষ যে কতটা ভয়ানক হতে পারে, এবং পেটের মধ্যে ক্ষুধা নিয়ে এটা যে কত বড় কষ্ট, এটা মানে ক্ষুধায় যে না থেকেছে সে কোনোদিনও বলতে পারবে না যেটা কত ভয়ানক কষ্ট। আমার মনে পড়ে একটা জীবন গল্প আমি প্রচার করেছিলাম। জীবন গল্পটার প্রথমেই শুরু হয়েছিল হাউমাউ করে কাঁদছে। আমি বলি আপনি কথা বলেন, শুরু করেন, শুরু করতে পারছে না। সে প্রথম লাইনটা ছিল, ভাইয়া আমার জীবনের প্রথম একটা স্মৃতি মনে পড়ে। স্মৃতিটা হচ্ছে এরকম যে ডাস্টবিন থেকে আমি ওই খাচ্ছি, খুব মজার একটা জিনিস খাচ্ছি। তো মজার একটা জিনিসটা কি? মজার একটা জিনিসটা হচ্ছে ভাই একটা বিরিয়ানি খাচ্ছি ডাস্টবিন থেকে। এটা আমার জীবনের প্রথম স্মৃতি। আমি বললাম যে ডাস্টবিনের থেকে মজার বিরিয়ানি। তো ভাইয়া আমি ঘটনাটা হচ্ছে আমি ডাস্টবিনের কাছে গেলাম এবং যাওয়ার পরে দেখলাম যে খুব পচা গন্ধ আসতেছে। তো কী হয়েছে, কিছু খুব ক্ষুধার্ত ছিল বাচ্চাটা, খুব ক্ষুধার্ত ছিল, এবং তারপরে সে ডাস্টবিন থেকে খুঁজে খুঁজে দেখলো যে খাবার জিনিস হচ্ছে বিরিয়ানি। সেখানে চোখে তো দেখা যায় না কতটা নষ্ট হয়েছে। সেগুলো নিয়ে খাওয়া শুরু করলো। পেটটা ভরে যাওয়ার পরে সে বুঝতে পেরেছে যে খাবারগুলো হচ্ছে পচা, যে কারণে ডাস্টবিনে ফেলে দেওয়া হয়েছে। অ্যাজ ইউজুয়ালি তাই তো হয়, ডাস্টবিনে তো আমরা সেই খাবারই ফেলি। তো এটা সে এত ক্ষুধার্ত ছিল, সে বুঝতে পারেনি যে এই খাবারটা পচা না ভালো। আমি যখন প্রথম এই গল্পটা শুনি, আমার ভেতরে কি হয়েছিল এটা রেডিওতে এক্সপ্রেস করা যায় না। আমি অনেক সময় অনেকে আমাকে জিজ্ঞেস করেন, আচ্ছা ভাই আপনি এত যে গল্প শোনেন আপনি তো বলেন না। ইদানিং আমি অনেক ইন্টারাপ্ট করি, অনেক বলি। আমি একটা সময় বলতাম না। আমি মাইক্রোফোনের এই পাশে কখনো কেঁদেছি, মাইক্রোফোনের এই পাশে আমার চোখ ভারী হয়েছে, আমার গা শিউটে উঠেছে, আমার স্থবির হয়ে গেছি। এই এক্সপ্রেশনগুলো কখনো আমি রেডিওতে বলিনি, বিকজ এটা বলা যায় না।
তবে এটা ঠিক, এই গল্পটা শোনার পরে আমার কাছে অবিশ্বাস্য মনে হচ্ছিল যে মানুষ কীরকম হয়। দ্য মোস্ট ইন্টারেস্টিং থিং ইজ দ্যাট আসলে এই ঘটনাগুলো আগেও ঘটতো, কিন্তু ভাবে আমি কখনো চোখ দিয়ে দেখিনি। এরপর আমি ডাস্টবিন দেখলেই আমি তাকাতাম যে আসলে কি ডাস্টবিনের ভিতরে আশেপাশে বসে কেউ খাচ্ছে, এবং বিলিভ করবেন না, তারপরে আমি ঢাকা শহরে অসংখ্যবার দেখেছি যে মানুষ ডাস্টবিন থেকে খাবার বেছে বেছে কুড়িয়ে নিয়ে খাচ্ছে, এবং সেটা ছোট বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ মানুষ পর্যন্ত আমি দেখেছি। এখনও আপনি খুব ভালো করে লক্ষ্য করলে দেখবেন যে এরকম মানুষ আমাদের পাশে আছে। সেই মানুষটাকে আমরা তোয়াক্কা করি না কারণ তার গায়ে ময়লা থাকে, সেই মানুষটাকে আমরা পাত্তা দিই না, সেই মানুষটাকে আমরা মানুষ মনে করি না কারণ ডাস্টবিনেরই কীট মনে করি, কারণ দেখতে সেরকমই। কিন্তু সে মানুষ, তারও হয়তো আমার মতো বিবেক আছে। কোনোদিন তার কাছে যাওয়া হয় না, জিজ্ঞেস করা হয় না। তার হয়তো খুব সুন্দর একটা অতীত ছিল, কিংবা তার হয়তো খুব সুন্দর একটা জীবন গল্প ছিল। সে হয়তো পরিস্থিতির শিকার, এবং সে ডাস্টবিন থেকে খাবারটা কুড়িয়ে কুড়িয়ে খাচ্ছে। এই চিত্রগুলো আমরা দেখে অভ্যস্ত। আপনি যখন জীবন গল্পটা শুনছেন, আমার এই কথাগুলো শুনে আপনার বুকের মধ্যে খোঁচা লাগছে, কিন্তু কালকে যখন আপনি কর্মব্যস্ত জীবনে বের হবেন রাস্তায়, আপনি দেখবেন এই চিত্রটা আপনার ভেতরে টাচ করবে না। এই ব্যারিয়ারটা ভাঙাটা জরুরি। আপনি জাস্ট একটু ভাঙেন নিজেকে। আপনার ওই যে প্রতিদিন দেখছেন, যাচ্ছেন, কাজ করছেন, স্কুলে যাচ্ছেন, অফিসে যাচ্ছেন, বাসায় ফিরছেন, দিস আর ভেরি প্যাটার্নালিস্টিক লাইফ, র্যান্ডম লাইফ। এর বাইরে এসে লাজ লজ্জা ভুলে গিয়ে একটু দাঁড়ানোর পাশে, একটু হাতটা ধরেন, একটুকে খাবারটা দেন, একটু ওকে ওর পিছনে একটু সময় ব্যয় করার চেষ্টা করেন। অ্যান্ড বিলিভ মি, এতে ওর উপকার না, আপনার নিজেরই উপকার হবে। জাস্ট স্টার্ট ফ্রম টুমরো। ওকে জি, আপনি যেটা বলছিলেন যে পেঁপে বেছে বেছে ফেলে দিতেন, শুধু চালটুকু ওই খেতেন। পেঁপে বেছে বেছে ফেলে দিয়ে শুধু দুই একটা ভাত যেটা থাকতো, আসলে আধা পোয়া চাল, আর মানুষ হলাম আমরা মোটামুটি 4 জনই বলা চলে, যেহেতু ছোটো বোনটা মানে 3 নম্বর বোন যেটা, সেটা একটু কম খাইতো। তো মানে ওই দুজন মিলে একজনের খাবার খাইতো, আর আমি তো তখন বড়ই ছিলাম। তো যাই হোক, ওই দিনকে বাবার কাছে খাবার নিয়ে গেছি খাবার। আর 2 বোন স্কুলে চলে যায়, ওরা 10টায় চলে যায় আর 12টায় চলে আসে। আমি 12টায় যাই, আবার 4টায় আসি। তো এবার চলতেছে, চলার মধ্যে আমি 5 পাস করলাম। জি, ক্লাস 6-এ ভর্তি হলাম হাই স্কুলে। আচ্ছা, যখন হাই স্কুলে ভর্তি হলাম, তখন ওখানে আসলে টাকার পরিমাণটা বেড়ে গেছে। তো আব্বা এক পর্যায়ে বললো যে তোমার লেখাপড়া করতে হবে না। তা বললাম যে লেখাপড়া করবো না, তাহলে কী করবো? তো এখানে আবার ওই কিছু লোকজন ছিল যে লেখাপড়া করায় ছেলেকে কী করবা, তুমি দিন মজুরে কাজ করো, এখন একটা কাজ করো, ওই কারোর দোকানে রাখো, মুদিখানার দোকানে রাখলে দেখা যাচ্ছে মাসে 100-200 টাকা দিল, এটাতে তোমার হয়তো সংসারের একটু আসবে, কিছুটা হলো সাপোর্ট হবে, কিছুটা সাপোর্ট পাবে। তো হ্যাঁ, এই কথাতে আব্বু একেবারে রাজি, উনি এক পায়ে দাঁড়িয়েছে। এর মধ্যে কিন্তু আমি ক্লাস 6-এ ভর্তি হয়েছি। আচ্ছা, তো আব্বু একদিন কাজের থেকে এসে বললো যে আমার তো চলতে পারি না, তো তোমাকে 200 টাকা মাসে দিতে চাচ্ছে, তো খানা দানা তারাই দিবে, তুমি ওই ওনার দোকানে চলে যাও। উনি হিন্দুর একটা দোকান, আচ্ছা, মুদিখানার অনেক বড় দোকান। তো আমি বললাম যে না আব্বু, আমি যাব না, আমি লেখাপড়া করবই করব। তো বলছে তুমি লেখাপড়া করে কি করবা, আমাদের কি ওরকম অর্থ সম্পদ আছে যে তুমি চাকরি বাকরি করবা? এটা তো আদৌ সম্ভব না। তা আমি বললাম, কি আছে না আছে সেটা আমার দেখার বিষয় না, আমি লেখাপড়া ছাড়তে রাজি নেই, আমি যেমনি হোক লেখাপড়া করব। তো এর মধ্যে কি করলাম, আমি বুদ্ধি করলাম, আমাদের বাজার থেকে আমাদের বাসা যেখানে 2.5 কিলো রাস্তা, তখন ভ্যান ছিল, আমি একটা ভ্যান কিনলাম 1200 টাকা দিয়ে। ভ্যানটা কিনলাম কেমনে, আমার মায়ের 3টা ছাগল ছিল, 3টা ছাগল বিক্রি করছিল 1250 টাকা। তখন একটা ভ্যান গাড়ি, যে ভ্যান গাড়িগুলো পায়ে চলে গ্রাম দেশে, জি, মেঠো কাঁচা রাস্তা দিয়ে চলে। তো ইতিমধ্যে ওই রাস্তাটা আবার ওই আগে যেমন হ্যারিং ছিল, তখন আবার ওই যে রুলার দিয়ে ডলাই করে একটু সমতল করছে আর কি, মোটামুটি চলা যায় আর কি, এরকম করে দিছে। তখন আমি কি করি, সকালবেলা উঠে ওই, আর ওই দোকান থেকে অলরেডি ওই হিন্দু মানুষটা আমাকে নেওয়ার জন্য চলেও আসছে। আচ্ছা, যে আমার দোকানেও থাকবে, মাসে 200 টাকা করে দিব, আর সকালে বাসার থেকে যে আমার ওখানে নাস্তা করবে, দুপুরে খাবার খেয়ে, রাত্রে খেয়ে তারপরে বাসায় আসবে, যদি মনে করে সে আসবে, না হলে আসবে না। আচ্ছা, তো আমি বললাম যে না, আমি যাব না, আমি ওইখানে যাব না, আমি ভ্যান কিনবো। তো মাকে বললাম যে মা, আমার খুব লেখাপড়া করতে ইচ্ছে করতেছে, লেখাপড়া আমাকে করতেই হবে। তো আমি একটা ভ্যান কিনলাম, ভ্যান কিনে সকালবেলা ফজরের পরে উঠে একটু হাত মুখ ধুলাই করে পড়াশোনা করে তারপরে ভ্যানটা নিয়ে বের হই। ঠিক 8টায় বের হই, 9:30 মধ্যে বাসায় চলে আসে। আবার 10টায় স্কুলে যেতে হবে, বাড়ির পাশে স্কুল। তো এসে তখন আবার গোসল টোসল করে, তখন আমি ক্লাস 6-এ উঠছি, তখনও কিন্তু আমার মানে ফুল প্যান্ট ছিল না বাড়িতে, আমার ফুল প্যান্ট ছিল না। একজনের প্যান্ট সে নিয়ে গিয়ে আমি ভর্তি আসছি। এরপরে 2 দিন আমি ওই হাফ প্যান্ট পরে স্কুলে গেছি, তখন বলছে বাবা হাফ প্যান্ট পরে তো আসা যাবে না, প্যান্ট স্কুল ড্রেস বানাইতে হবে।
তা আমি বললাম স্কুল ড্রেস বানাতে এখন এই স্কুল ড্রেস টেস সহ 125 টাকা লাগবে, এত টাকা তো এখন স্যার আমার আদৌ সম্ভব না, তো আমাকে কয়টা দিন সময় দিতে হবে। তো হেডমাস্টার যিনি ছিল উনি আমাকে ডেকে বললো, আচ্ছা ঠিক আছে, তুমি আসলে তো অনেক কষ্ট করতেছো দেখতেছি, তো তুমি কয়দিন পরেই বানাও, তুমি এভাবে স্কুলে এসো। ওকে। আমি যথারীতি ক্লাস শুরু করলাম। আর ওই যে সকালে ভ্যান গাড়িটা নিবে 1200 টাকা দিয়ে ভ্যান গাড়ি কিনছি, একটা পুরান রিকন্ডিশন একটা ভ্যান, দেশগ্রাম থেকে 1200 টাকা দিয়ে কিনছিলাম তখন। আচ্ছা। তো ওই দেখা যাচ্ছে 10 টাকা 12 টাকা 15 টাকা, কোনো দিন 20 টাকাও হয়, 1.5-2 ঘন্টা চালাইলে 20 টাকাও হয়। তো ওইটা নিয়ে এসে মায়ের হাতে দিতাম। আর আমি আব্বাকে বলতাম যে এই যে আমাকে 200 টাকা মাসে কাজে রাখছিলা, আমি কিন্তু ওই টাকা দিতেছি এখন, আর আমি কিন্তু ওই লেখাপড়াও করতেছি, আমাকে কিন্তু আর মানুষের ওই দোকানে কাজে থোবা এটা কিন্তু হবে না। তো সবাই দেখতেছি আমি লেখাপড়া করতেছি, মানে বাবাকে যতটুকু পারতেছি হেল্প করতেছি। আবার বিকেলে 4টায় আসি, তখন কিন্তু আমার ফ্যামিলিটা একটু সচ্ছল। আচ্ছা। যেহেতু ওই যে ভ্যান গাড়িটা চালাইতেছি, তো বিকেলে এসে দেখা যায় সন্ধ্যা রাখুন 4টার সময় আসি, আসার পরে 2 ঘন্টা 6টা পর্যন্ত 6:30 7টা পর্যন্ত ভ্যান গাড়ি চালাই, চালানোর পরে চলে আসি। তখন বিকেলে এসে 10 15 20 টাকা বা 30 টাকা কোনো দিন হয়, ওটা নিয়ে এসে পুরোটাই মায়ের হাতে দিই। তো এরকম করতে করতে এক পর্যায়ে আমার আব্বুর প্যারালাইসিস হলো। আচ্ছা। তো তখন বাবার কোনো কিছু করতে পারে না, তখন আমি ক্লাস 7-এ পড়ি। তো কিছু করতে পারে না, 6-7 মাস পড়ে থাকলো, মাথার উপরে 3টা বোন। তো বড় বোনটা মোটামুটি আমার সমানে, আমরা 1 বছরের সিনিয়র জুনিয়র, পাশাপাশি গ্রামের এলাকা তো যেমন হয় আর কি। ওকে। তো হচ্ছে আমি তখন ক্লাস 7-এ লেখাপড়া করি। তো লেখাপড়া করি আর ওই ভ্যান চালাই, আব্বা পড়ে থাকলো একবারে পুরা 3 মাস, উনি কোনো কিছু করতে পারে না, মানে পুরো ফ্যামিলিটা আমার পুরো ডিপেন্ডেন্ট করে উইথ আমাকে লেখাপড়া করতে হয়। বোনগুলো কিন্তু লেখাপড়া করতেছে পাশাপাশি। আমি হচ্ছে এর মধ্যে কি হলো, আমার ওই ভ্যান গাড়িটা, আমার যে বাজারটা, ওই বাজারের সামনে থেকে আব্বু এর মধ্যে আবার একটু সুস্থ হলো, একটা কবিরাজার কাছে গিয়ে উনি একটু হালকা সুস্থ হলো। আচ্ছা। সুস্থ হওয়ার পরে তখন চলাফেরা করতে পারে মোটামুটি আর কি, চলতে পারে। তো ভ্যান গাড়িটা আমি বাজারে নিয়ে রাখছি সন্ধ্যার দিকে, নিয়ে এক দোকানে আমি পানি খেতে গেছি যে একটা সিঙ্গাড়া খাবো, তখন একটা সিঙ্গাড়া ছিল 1 টাকা করে দাম। আচ্ছা। আমি একটা সিঙ্গাড়া খেতে ঢুকছি, এসে দেখি আমার ভ্যানটা নেই। ওহো। দেখেন চিন্তা করেন কি একটা অবস্থা, মানে আমার ফ্যামিলিতে যেটার প্রধান ইনকামের উৎসাহ ছিল একটা ভ্যান গাড়ি। আমি কিন্তু স্টুডেন্ট তখন ক্লাস 7-এর, আমি বাপ তখন প্যারালাইজড। বাবা তখন স্টিল নাও প্যারালাইসিস, পুরো 5টা মুখ আমার ফুড ডিপেন্ডেন্ট করে। তখন আমি বাইরে যখন দেখছি যে আমার ভ্যান গাড়িটা নেই, তখন আমার মনে হচ্ছিল যে আল্লাহ আসমানটা আমার মাথার উপরে পড়ে গেছে। মানে আমার কি করবো, আমি হুঁশ পাচ্ছি না, কোন দিকে দৌড় দিব না কিছু বলবো, কাউকে কিছু বলবো, আমি হোদাই একদিকে দৌড় দিতেছি, বলছে আমি চিল্লাইতেছি যে আমার গাড়িটা নেই, খালি বলতেছি গাড়িটা নেই। সবাই বলছে এরকম করতেছে কেন, তখন বলছে ছেলেটা তো ভ্যান চালায়, মাঝে মাঝে দেখি গাড়ি চালায়, বুঝতে আমি কিন্তু লেখাপড়া করি। পরে অনেক খোঁজাখুঁজির পরে গাড়িটা যখন পাইলাম না, তো আমি বাসায় আসতে পারতেছি না যে কেমনে আমি বাসায় আসি, আর বাসায় এসে কেমনে বলি। এক পর্যায়ে আমি ওইখানে মানে সেন্সলেসের মতো হয়ে গেছি, তখন অনেক রাত্রি হয়ে গেছে। আমাকে সবাই বোঝায় টুঝায় বললো যে তুমি একটা কাজ করো, বাসায় চলে যাও। আর প্রত্যেকটা দোকান থেকে তুলে আমাকে 700 টাকা দিল আমার ওই কাহিনী দেখে, বলছে না সেটা অনেক ভালো, সে লেখাপড়া করে এবং সে প্লাস গাড়ি চালায়। তো আমাদের এলাকাটা আবার আর্মি এলাকা ছিল, পাশাপাশি আমার ক্যান্টনমেন্ট, তো 2.5-3 কিলো দূরে। তো অনেকে আমাকে হেল্প করছে, 800 টাকার মতো আমাকে দিল। দেওয়ার পর আমি ওইটা নিয়ে বাসায় গেছি। আসলে আমার গাড়ির দাম তো 800 টাকা দিয়ে তখন তো আর ভ্যান গাড়ি হবে না। তো আমি ভ্যানটা অনেক যত্ন করি, আমার শরীরের চেয়ে আমার ভ্যান গাড়িকে আমি বেশি যত্ন করি। সকালে যখন বের হই তখন ওইটা মুছে নিয়ে বের হই, আবার যখন এসে ওটা মুছে ঢুকাইতে তারপর আমি গোসল করে স্কুলে যাই। ওকে ঠিক আছে। তারপরে ভ্যান গাড়িটা যখন হারায় গেল, আসার পরে বাবা মোটামুটি একটু ভালো হলো, সুস্থ পথে আসছে। কবিরাজ দেখালাম, দেখানোর পরে ভালো। এর মধ্যে আমার ছোট যে বোনটা, ওটার একটা বিয়ের সম্বন্ধ আসলো, ভালো একটা মোটামুটি ভালো আর কি। তো আমরা বললাম যে বাবা আমরা তো এসছে বড় জায়গায়, কোথাও বিয়ে দিতে পারবো না, তো বিয়ে দিয়ে দেওয়া হোক। তখন তারা কোনো কিছু নেবে না, তাহলে বিয়ের জন্য বন্দোবস্ত করে ফেলো। তো বড় বোনটা আমরা বিয়ে দিয়ে দিলাম। বড় বোনটা আমার রিসেন্ট ছোট যেটা আর কি, আমি তো বড় বোনটা আমরা বিয়ে দিয়ে দিলাম। বিয়ে দেওয়ার পরে মোটামুটি বাবা সুস্থ হয়ে গেল। তখন আমি আর কিছু করতেছি না, ওই যে 800 টাকা দিছিল, ওই 800 টাকা দিয়ে আমি বললাম যে একটা কাজ করি। তখন আমাদের ওইখানে কিন্তু নাটোরের বাড়ি, তো আমি ইন্ডিয়ান ব্যবসা শুরু করলাম। ওকে। আমি বৃহস্পতিবারে বিকেলে চলে আসি, তো দুপুরে স্কুল থেকে, হাফ স্কুল থাকে তখন, 2টার পরে ছুটি হয়ে যায়। ওই টাকাটা নিয়ে তখন আমি হিলিতে চলে যাই, ওই 800 টাকা
ওখান থেকে জিরে কিনতাম হলো তখন 55 টাকা কেজি। 55 টাকা জিরে কিনে নিয়ে নাটোর এসে বিক্রি করতাম। জিরা জিরা আর কি, ইন্ডিয়ান যে জিরাগুলো এক্সপোর্ট ইনপুট ছাড়া ওইবার থেকে নিয়ে আসতে হয়, ওইগুলো কিনতাম আমি মোটামুটি 800 টাকায়। তাহলে আমার 16 কেজি জিরা হবে। তো আমি ওখানে গিয়ে 15 কেজি করে জিরা কিনতাম। আর নাটোরে নিয়ে এসে জিরাগুলো বিক্রি করতাম আমি 70, 75, কোনোদিন 80ও বিক্রি করতাম। আচ্ছা, তো এর মধ্যে বিডিআর আছে। মামুন সাহেব আমরা যেখানে ছিলাম, বলুন তারপর। তখন আমি মাত্র 8 মনে উঠছি, হ্যাঁ 8 উঠছি। তো বিডিআরে তখন গাড়ি জিরা ধরতো। আমি বলতাম স্যার দেখেন আমি একেবারে গরিব মানুষ, আমি লেখাপড়া করি, আমি ক্লাস 8-এ পড়ি, এগুলো যদি নিয়ে যান তাহলে আমার না খেয়ে মরতে হবে, আমার বাবা অসুস্থ মানুষ। তো এর মধ্যে বাবা যখন একটু ভালো হলো তখন দেশ গ্রামে আমাদের বাড়ির আঙ্গিনায় 10টা খেজুর গাছ ছিল। আচ্ছা, তো খেজুরের রস কাটতো, ওই রস দিয়ে গুড় বানাতো। তো ওই গুড় নিয়ে এর মধ্যে আমি ওই জিরার ব্যবসা করি। জিরার ব্যবসা করতে করতে তো বৃহস্পতিবারে যাই, শুক্রবারে সকালে আবার চলে আসি নাটোরে, রাত্রি ওখানে হোল্ড করতে হয়। আচ্ছা, আমি শুক্রবার হিলি থেকে জিরি নিয়ে সকালে যখন উত্তরা নামের একটা ট্রেন আছে নাটোরে এসে নামতাম, তখন 11টা 10:30 ব্যস্ত, ওখানে দিয়ে মোটামুটি 100-150 টাকা যা হয়তো ওইটা নিয়ে বাসায় আসতাম। এরকম করতে করতে একজনের সঙ্গে পরিচয় হলো। তখন আমার মানে বাসায় খানা খেয়ে, সপ্তাহে একদিন যাই, খানা দানা খেয়ে মোটামুটি আমার 1000-2 টাকা আমার মূলধন হলো আর কি। আচ্ছা, একজনের সঙ্গে দিনাজপুরে পরিচয় হওয়ার পর উনি বললো যে এই ব্যাপার, তুমি তো আসলে অনেক কষ্ট করো, আমি তোমাকে হেল্প করবো। আচ্ছা ঠিক আছে নেন। প্রথম দিন উনি আমার সাথে ভালো আচরণ করে আমাকে জিরা নিয়ে এসে 1 সপ্তাহে উনি ইয়াতে দিল, নাটোরে দিল। দেওয়ার পরের সপ্তাহে আমি গেলাম আবার। আমি বললাম আমি তো লেখাপড়া করি, তখন তো মোবাইল ছিল না, আমি লেখাপড়া করি, তো আমি বৃহস্পতিবার করি আপনার এখানে আসবো। হ্যাঁ দেখি যথারীতি ওই টাইমে উনি বৃহস্পতিবারে যখন 9:30টার সময় আমি হিলিতে যা নামছি, উনি দেখতেছি যে ওখানে বসে আছে ঠিক আগের জায়গাতে। আচ্ছা, তো আমি ওনাকে টাকাগুলো দিলাম যে ঠিক আছে আবার জিরা নিয়ে আসেন। উনি যে ওই যে আমি ওখানে বসে আছি, উনি আর আসার কোনো কায়দা নেই, আর আসেই নেই উনি। আমি বসে থেকে মানে পুরো রাত্রি ওখানে শেষ হয়ে গেছে, উনি আর জিরা নিয়ে আসে না। তো আমি একজনকে বললাম আমি তো এরকম একজনের সাথে ব্যবসা করতাম, তো তুমি ছোট মানুষ কি ব্যবসা করো? বললাম এই ঘটনা, আমি তো আসলে লেখাপড়া করি, পাশাপাশি এটাও করি। আমি বৃহস্পতিবারে আসে, শুক্রবারে নিয়ে যাই। অনেক মোটামুটি মাস 27 টাকা আমি এটা ব্যবসা করছিলাম, 8 মাসের মতো। কিছু ভিডিওরও আমাকে চিনে যে আসলে ছেলেটা অনেক ভালো, গরিবের ছেলে, লেখাপড়া করছে আর এগুলো করে। আমার কাছে টাকা পয়সা নিত না তারা। তো আমি বসে থেকে সকাল হয়ে গেছে, গাড়ি তখন আজানের সময় ট্রেনটা আসে, উত্তরা ট্রেন, যথারীতি ট্রেন চলে আসছে, উনি আর আসে না। আমি গাড়িতে একজন বলছে এই তোমার টাকা কি আর নিয়ে আসবে, তুমি চলে যাও। অনেক কান্নাকাটি করে ওই গাড়িতে উঠে বিডিআর ওনারা ছিল, বলছে কি ব্যাপার মামুন, তুমি আজকে জিরা নেওনি? তা আমি বললাম স্যার আমার এই ঘটনা ঘটে গেছে। আরে এটা কোনো কথা, তুমি তোমার টাকা মানুষকে কেন দিলা? আমি বললাম যে আসলে আমি তো বিষয়টা বুঝতে পারিনি, আমি যে ওনাকে কেন দিলাম, উনি আমার সঙ্গে একবার নাটোরে গেল, যাওয়ার পরে আমাকে ওগুলো দিয়ে আসলো, এজন্য তো আমি ওনাকে দিলাম। তো বলছে তুমি তো না বোঝার কারণে কাজটা হয়ে গেছে, উনি তো আর আসবে না, তোমাকে টাকাও দিবে না, ওকে আর পাবাও না কখনো। যা কান্নাকাটি করে পরের দিন নাটোরে সকালে চলে আসলাম শুক্রবারে। আসার পরে এখন আর কোনো টাকা পয়সা নেই। আব্বা তখন মোটামুটি ওই খেজুরের রস লাগায়, তো খেজুরের রস লাগানোর পরে আমি হচ্ছে খেজুর গাছে হাঁড়ি পাতে যেগুলো, ওই নিজেরও 10 টাকা খেজুরের গাছ আছে, মানুষের কাছ থেকে 30টার মতো নিল, ওইটা নিয়ে আব্বা রস লাগায়। আর আমি সকালবেলা উঠে আব্বাও রস নামায়, আমিও রস নামাই, ওটা নিয়ে এসে জাল করে গুড় তৈরি করে আমাদের পাশে কিন্তু আবার একটা হাট ছিল, যে হাটে গিয়ে আমরা চাউল কিনতাম ছোটবেলায়, যখন আমি ক্লাস 4-এ পড়তাম, তখন ওই হাটে গুড় নিয়ে যেতাম। আচ্ছা, তো আমি স্কুল থেকে আসছি, তখন আমি 8-এই পড়ি, স্কুল থেকে আসছি, আসার পরে হচ্ছে মা বলতেছে যে 10 কেজি গুড় আছে, তুমি নিয়ে হাটে যাও। তখন গুড় ছিল 7 টাকা 8 টাকা কেজি, এটা 95 সালের কথা বলতেছি। তো 8 টাকা কেজি গুড় ছিল, সর্বোচ্চ 8 টাকা, মানে যেটা একটু ভালো কালারটার ভালো, ওটা 8 টাকা কেজি পাওয়া যেত। তো আমাকে 10 কেজি গুড় নিয়ে আমি মাথায় করে হাটে চলে গেছি। যাওয়ার পরে স্কুল থেকে এসে সন্ধ্যার একটু আগ দিয়ে গেছি, তো একজন বলতেছে, খাটো একটা ম্যান, চেহারা অনেক সুন্দর, তো আমাকে বলতেছে তোমার এখানে গুড় কতটুকু আছে? তা আমি বললাম যে ভাই এখানে গুড় আছে হলো 10 কেজি। কয় টাকা নিবা? তা বললাম, আমি আর হাসতে হাসতে বললাম যে আপনি 80 টাকা দিন। 10 কেজি গুড় 80 টাকা, মানে 8 টাকা কেজি, তখন তো কেজি না, শেয়ারের হিসাব। তো বলছে ঠিক আছে তোমাকে 80 টাকাই দেবো,
একটু কাজ করতে হবে। আমি যে কি বলেন? তো বলতেছে মানে এক টাইমে আমি এমন ছিলাম যে টাকার জন্য শুধু মানে খারাপ কাজ বাদ দিয়ে যেটা করতে আমি সেটা করব, সমস্যা নেই, ওকে, আমি কোনো কাজকে দ্বিধাবোধ করি না। তো আমি বললাম যে হ্যাঁ আপনি কী করবো? বলছে এটা মাথায় করে নিয়ে এসে আমাকে ক্যান্টনমেন্টের ভিতরে দিতে হবে। আচ্ছা, তো আমি বললাম যে ওকে, এটা তো আমার জন্য একটা গুডউইল, কারণ আমি কখনো ক্যান্টনমেন্টের ভিতরে যাইনি, এটা যাইতে পারতেছি। তো উনি যখন সামনে সামনে যাচ্ছে বাজারের ভিতর থেকে, আমি পিছনে পিছনে যাচ্ছি। যখন এমপি গেটে প্রথম ঢুকলো, মিলিটারি পুলিশ, হ্যাঁ মিলিটারি পুলিশ, এমপি গেটে যখন প্রথমে ঢুকলো ওনাকে দেখে 3 জন এমপি ছিল, স্যালুট করলো। তখন আমার মাথার মধ্যে একটা কাজ করলো যে ইনি অবশ্যই একজন মানে বড় কেউ হবে, অফিসার হবে, এরকম কোনো কিছু নেই। জি, যে গ্রামে বাস করে যদি এইটে পড়ি ওরকম মানে আউট নলেজটা নেই, নন কমিশনার কমিশন যে একটা কিছু আছে এটা বুঝি না। যাই হোক, এরপরে আমি ভিতরে ঢুকলাম, ঢোকার পরে দেখলাম যে ওখানে লেখা স্টেশন অফিসার মেস বি, আচ্ছা, ফ্যামিলি কোয়ার্টার। উনি আমাকে বাসার মধ্যে নিয়ে যাচ্ছে। আর এই যে ক্লাস 8-এ পড়ি, একটু পিছনে গেলাম, আমি ক্লাস 8-এ পড়ি, আমার লাইফে কিন্তু 8-এ পড়া অবস্থায় একদিন আমি আপেল খেয়েছি। আমি কখনো আপেল খাইনি, মানে এর আগে আপনি জীবনে জীবন কখনো? দেখিনি। একদিন মাত্র কোথায় যেন স্কুলে কিনা একটা অনুষ্ঠানের জন্য আসছিল, টিও নাকি আসছিল, ওই দিনকে স্কুলে একটু আপেল খাইছিলাম, আগে কখনো আপেল খাইনি। আচ্ছা, তো উনি বাসার মধ্যে নিয়ে আমাকে জিজ্ঞেস করতেছে যে তোমরা কয় ভাই কয় বোন? তা আমি বললাম যে তখনও কিন্তু আমি ভাইই বলতেছি, ভাই আমরা 3 বোন, আমার ছোট সবাই, আর একটা বিয়ে হয়েছে আর আমি বড়। তো বলছে বিয়ে হয়েছে, ওটা কি করে? তা বললাম যে এই সংসারে কৃষিকাজ যখন যেটা পায় সেটা করে। তো বলছে ওকে ঠিক আছে। তো বলছে তো যাই হোক তুমি লেখাপড়া করো, আমি এখানে থাকবো। এর মধ্যে উনি আমাকে ওই ওনার বিয়ার বসে ড্রয়িং রুমে বসানোর পরে বলছে একটা কাজ করো, গুড় তো আমি কুমিল্লাতে পাঠাবো, তো গুড়টা তুমি একটু প্যাকেট করতে পারবে না? আমি হ্যাঁ পারবো। তো বলছে না, আমি যখন প্যাকেট করতে গেছি তখন উনি বলছে না না তোমার আর সেটা করতে হবে না, তুমি বসো সুপার উপরে বসো। তো সুপার উপরে বসছি, টি টেবিলে উনি একটা কাজের মেয়ে ছিল, উনি এসে বলছে এই আঙ্গুর, আপেল, কমলা, এরপরে আপনার হচ্ছে ওই বেদেনা, এগুলো সব আপেল কেটে দিছে, আর একটা আপেল দিছে আস্তা। ওই আপেলটা আমি মনে করতেছি কি যদি পকেটে নিয়ে যেতে পারতাম। আমি অলরেডি পকেটে নিয়ে ফেলছি, ওকে, স্টিল আমি আপেল পকেটে নিয়েছি। আমার ওই মানে ছোটো বোনটার কথা চিন্তা হচ্ছে, বোনটাকে আমি আজকে আপেল খাওয়াবো। তো ওই স্যার আবার ওখান থেকে ফলো করছে। তো বলছে তোমার নাম মামুন নাম? হ্যাঁ স্যার। আমি তো বললাম তখন আমি স্যার বলছি যে হ্যাঁ স্যার আমার নাম মামুন। তো বলছে তুমি আপেল নিয়ে যাবা? তা বললাম আমি একটা আপেল নিয়েই ফেলছি পকেটে। বলছে আমি দেখছি ওটা, হেসে দিয়ে বললো যে আমি দেখছি ওটা, তো তুমি যতটুকু পারো খাও, তোমার বাসার জন্য দিব আমি, সমস্যা নেই, তুমি খাও। ও বুঝতে পারছে আপনার অবস্থাটা। হ্যাঁ। জি, তো উনি আমাকে মানে আমি এমনভাবে খাইতেছি ওই টাইমে, আসলে লজ্জাও পাইতেছি, খাইতেওছি, এখন বলতে পারতেছি না যে আমি আগে মাত্র একদিন আপেল খেয়েছি আমার লাইফে, এই 13-14 বছর বয়সে। তো উনি তখন বললো যে তোমাকে আমি যাওয়ার সময় আপেল দিয়ে দিব, তুমি খাও। তো আমি আপেল খেলাম, খাওয়ার পরে উনি মেয়েটা পানি নিয়ে এসে দিল, খেলাম। ওই আপেলটা পকেট থেকে আর বের করিনি, যদি না দেয়, উনি হচ্ছে যদি আবার না দেয়। যাই হোক, উনি বসায় রেখে 4টা আপেল, তারপরে হলো 2টা কমলা, কিছু আঙ্গুর, তারপরে 2টা হলো বেদেনা, এটা ওটা দিয়ে আমাকে প্যাকেট করে একটা ওই যে আগে কিন্তু পলিথিনের ব্যাগ ছিল আপনার, ওই যে কালো ব্যাগগুলো শপিং ব্যাগের মধ্যে ধরা যেত, কিন্তু এই ব্যাগগুলো এখন ব্র্যান্ড করে দিয়েছে মনে হয়, ওই ব্যাগের মধ্যে করে আমাকে দিয়ে দিল। আর ওনার অ্যাড্রেস আমাকে লিখে দিল, বলছে মামুন তুমি যদি কখনো কোনো সমস্যায় পড়ো আসো, সমস্যা নেই। সামহাউ উনি আপনাকে রিড করতে পারছেন। ওকে, আচ্ছা, এরপরে আমি হচ্ছে ওই যখন গেট দিয়ে বের হচ্ছে, তার আমাকে একটা কথা বললো যে আমি কিন্তু শুক্রবারে তোমাদের বাসায় যাব। আমার পুরো অ্যাড্রেস উনি লিখে নিল, তোমাদের বাসায় যাবো। আমি মনে করলাম যে আমাদের বাসায় যাবে, ইয়ে করছে আর কি। হ্যাঁ। যাই হোক, যখন আমি গেটে চলে আসছি, ভয় লাগতেছে আমার, যখন এমপি আবার কিছু জিজ্ঞেস করে নাকি। তো লেখা দেখে, এখানে শুধু লেখা আছে বিল্লু, লাল বিল্লুটা লাগানো আছে, এমপি লেখা আছে। আসার পরে বলছে এদিকে আসো, গেলাম। মাথায় কিন্তু আমার ওই যে ভান্ডিয়াটা, ঝুড়িটা, ঝুড়ির মধ্যে আমার আপেলটা রাখা। জি, বলছে এটার মধ্যে কি, কোথায় গেছিল? তখন আমি কার্ডটা বের করে দিছি। বলছে দেখতে হবে না। বলছে স্যারের বাসায় গেছিল। উনি হলো সেন্টার কমান্ডার, ব্রিগেডিয়ার জেনারেল, একটা ভেরি হাই পোস্ট। হ্যাঁ, ভেরি হাই পোস্ট, মানে ওখানে একটা ইঞ্জিনিয়ার সেন্টারে একজন থাকে কর্মকর্তা, সে হলো উনি। পরে আমি চলে আসলাম, এভাবে আমি আবার হচ্ছে ইয়াতে গেলাম, স্কুলে যাই, আসতেছি। শুক্রবারে সত্যি দেখি যে উনি গাড়ি নিয়ে চলে গেছে, যে আমাদের বোটের একটা বড় গাছ আছে, গাছের নিচে ওটা ওই হেরিং রাস্তাটা কার্পেটিং করছে কিছু জায়গাটা আর কি। তো উনি একজনকে জিজ্ঞেস করছে যে আমার কথা বলছে, মামুনের বাসা কথার বাবার নেবে। তখন রাস্তা থেকে মোটামুটি 2 থেকে 3 মিনিট লাগে। উনি গাড়ি নিয়ে, হ্যাঁ কাঁচা রাস্তা আর কি, একের পুরো গ্রামের যে রাস্তাটা হয় ওই রাস্তাটা,
উনি গাড়ি নিয়ে আসতেছে, আমিও তখন 10:30 পৌনে 11টা বাজে। তা মনে করছি কিরে এদিকে এবার গাড়ি নিয়ে কোথা থেকে লোক আসে। আর ওই গাড়ি নিয়ে যে উনি আমাদের ওই দিক দিয়ে ঢুকতেছে, আর পিছন দিয়ে পোলাপান অন্তত 20-25 জন পোলাপান পিছনে পিছনে দৌড়াইতেছে। গ্রাম দেশে আগে একটা মোটর সাইকেল দেখলে যেমন করতো, জি ঠিক তদ্রুপ ওই গাড়িটা দেখে পোলাপানে দৌড়াইতেছে, পিছনে পিছনে আসতেছে। তো আমার বাড়ির ওইখানে এসে যখন থামলো, তো আমার পরে সবাই, আমরা তো গরিব মানুষ, আসলে কোনো কিছু নেই, হ্যান্ড টু মাউথ। তো আপনি তার আগে তো বোধহয় বলেছেন যে বাড়িতে গিয়ে যেগুলো আপনি নিয়ে এসেছেন ভাই বোনদের জন্য, ওনার গল্পটা তো নিশ্চয়ই বলেছেন। জি 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 জি। আচ্ছা, তো উনি যে বাড়িতে আসার কথা বলে আসবে এরকম কিছু বলেছিলেন আগে থেকে? না না কিছু বলেন না, আগে কিছুই বলিনি। হ্যাঁ, তো হ্যাঁ, মানে উনি যে আসবে কথা আমার আম্মাকে বলছি। আচ্ছা, আমার আম্মাকে বলছি। আম্মাকে বলার পর আম্মা এখন বলতেছে আমরা গরিব মানুষ, আমাদের বাসায় উনি আসবে, আমাদের সনের ঘর এটা, কি উনি আসে, আমাদের দেখা যাক কী হয়। তো উনি শুক্রবারে সত্যি আসছে। আমাদের মুরগি ছিল, একটা মুরগি, যতটুকু যেভাবে গ্রামের হয় আর কি, মধ্যবিত্ত মানে নিম্ন ফ্যামিলির, আমাদের কোনো কিছুই নেই। তো যেভাবে রান্না করে ওই সাদা একটু ভাত আর ওই মুরগির মাংস রান্না করছে। তো উনি এসে আমার ওই বারান্দার উপরে বসে ওই যে খেজুর পাতার যে আপনার আছে, ওই যে মাদুরগুলো আছে, ওর উপরে বসে প্রথম বলছিল যে না খাবো না। তো তারপরে কি মনে হয় বললো যে ঠিক আছে দাও। ওনার ওয়াইফকে সহ, হ্যাঁ ওয়াইফকে সহ আসছে। আর ওনার ড্রাইভার উনি ইউনিফর্ম পরে আসছে, আর্মি ড্রেস পরে উনি আমাদের বাসায় গেছে। তো যাই হোক, এরপরে উনি একটু খেলো, অল্প একটু খাওয়ার পরে উনি বললো যে ঠিক আছে মামুন, তোমার কোনো সমস্যা হলে তুমি আমাকে বলো, আমি দেখবো কি করা যায়। তখন এভাবে আব্বা যে করলো কি, তখন ওই 6 খেজুর গাছ তো মোটামুটি 3-4 মাস। বাবা তো তখন প্যারালাইজ, তখন একটু ভালো, তখন চলতে পারে আর কি, মোটামুটি ভালো। তো ওরকম না, মানে একেবারে যে খুব জোরের কোনো কাজ করবে বা মানুষের কোনো কাজ করতে যায় ভারী কোনো মাথায় কিছু কিছু নিয়ে এটা করতে পারে না। শুধু ওই 3-4 মাস খেজুরে গাছ লাগাইতো, এরপরে আর কোনো কিছু করতে পারে না। ওই 3 মাসের যেটা ইনকাম হয় ওটাই মোটামুটি ওই সারা বছরে খাইতে হয়। তো এর মধ্যে আমি যখন ক্লাস 9-এ উঠলাম, তখন আমি স্যারকে যা বললাম, স্যার আমি তো আর চলতে পারি না, কি করি বলো। এর মাঝে মধ্যে যাই অবশ্য, তো অনেকে আমাকে উনি হেল্প করছে। ওই দেখা গেছে যাইলে আমাকে 500 বা 1000 টাকা দিত, এটা নিয়ে চলো। তাদের সঙ্গে এমন একটা আন্তরিকতা হয়ে গেল। আর ওর কথা যে তুমি এসএসসিটা পাস করো, তারপরে যা করতে আমি করতেছি। আচ্ছা, ওকে ঠিক আছে। আমি যখন 9-এ উঠলাম, নিউ-10-এ, তো উঠার পরে রেজিস্ট্রেশন করলাম, স্যারের টাকাতেই রেজিস্ট্রেশন করলাম। উনি আমাকে টাকা দিল। রেজিস্ট্রেশন করার পরে ফর্ম ফিল আপ করার পরে 9-এ যখন ফর্ম ফিল আপ করলাম, তো বলছে তুমি 8ম শ্রেণী পাশের কাগজ তুমি স্কুল থেকে নিয়ে এসো, আর চেয়ারম্যানের পরিচয়পত্র নিয়ে এসো। যথারীতি আমি 8ম শ্রেণী পাশের কাগজ, আপনি তখনও জানেন না এটাতে কী হবে? না, এটা দেখি হবে আমি জানি না। নিয়ে আসলাম, নিয়ে আসার পরে চেয়ারম্যানের পরিচয়পত্র নিয়ে গেলাম, আর আমার 2 কপি ছবি নিয়ে গেলাম। আমরা যেভাবে বলছিল আর কি নিয়ে গেলাম। তো আমাদের ওইখানে আবার ওই রিক্রুট 6 মাস করে ট্রেনিং করে। তো ওইখানে সবজি টবজি কাটতে হয়, সিভিল কুক বলে, পার্মানেন্ট না, এটা মাস্টার রুলে চলে। তো বছরের মধ্যে 11 মাস চাকরি থাকে, আর 1 মাস থাকে না, কারণ 15 দিন যখন রিক্রুট ছুটিতে চলে যায়, আবার 15 দিন পরে আসে, এই 1 মাস চাকরি থাকে না। তো এইভাবে চাকরি করতেছে। ওই আমাকে ওই ক্যাজুয়ালি চাকরিতে স্যার আমাকে দিল। দেওয়ার পরে তখন আমি বেতন পাই হলো 1550 টাকা। তো আপনার চাকরি হলো কত সালে? এটা হলো 1997 সালে। চিন্তা করে দেখতে পারেন যে উনি একটা পুরা ফ্যামিলিকে একদম খাত থেকে এক টানে কোথায় নিয়ে গেলেন। প্রথম কথা হচ্ছে যে আর্মিতে ওনার একটা জব হওয়া মানে এরকম একটা পরিবারের, এটা একটা মানে ইটস আ ব্লেজিং ফ্রম আল্লাহ। প্রথম কথা হচ্ছে এটা, ওনার একটা এনশিওর লাইফ, সিকিউর একটা লাইফ, ওনার ফ্যামিলির সিকিউরিটি। এবং দ্বিতীয় কথা হচ্ছে যে উনি, আপনি তো পেনশনও পাবেন বোধহয়, নাকি পেনশন নাই? না, আছে 100%। আমি তো এখন পুরো সেনাবাহিনী, এখন তো সিভিল না। ও যাই হোক, আপনাকে জায়গাটা তো করে দিল সে, রাস্তাটা তো দেশে নিয়ে গেল। সো দিস ইজ দ্য থিং, মানে দিস পিপল আর রিয়েলি অনেস্ট। এবং আমি জানি যে বাংলাদেশের সবচেয়ে গর্ব করার মতো যদি কোনো বাহিনী থাকে, সেটা হচ্ছে আমাদের আর্মি। এবং উই আর রিয়েলি প্রাউড যে আমরা অ্যাজ এ নেশন হিসেবে এত ব্লেসড একটা, আমরা এরকম একটা আর্মি হোল্ড করি। তো এবং যিনি, আচ্ছা ওনার নামটা বলতে কি আপনার কোনো সমস্যা আছে? উনি ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল তসলিম সাহেব। তসলিম সাহেব কোন ব্যাটালিয়নে ছিলেন উনি? উনি ইঞ্জিনিয়ার সেন্টার ছিলেন কাদিরাবাদে, নাটোরে। কত সালে এটা? এটা হলো 1995 সালে। আপনার সাথে কি এখন যোগাযোগ আছে ওনার? অবশ্যই যোগাযোগ আছে। স্যার, আমি আপনাকে আমার এই অনুষ্ঠান থেকে স্যালুট জানাই। এবং আপনি তখন জানতেন না, এবং আমি জানি না আপনি ব্যক্তি মানুষ হিসেবে কেমন, বাট আই ডু রেসপেক্ট ইউ। যারা শুনছে, আমার মনে হয় আজকে লাখ লাখ মানুষ এটা শুনছে, এবং এই অনুষ্ঠানটা ইউটিউবে আপলোড হয়, এটা সারা জীবন থেকে যাবে
ইউটিউব চ্যানেলে। যারা যতবার শুনবে আপনাকে রেসপেক্ট জানাবে, এবং তার শুরুটা আমিই করলাম। আমি খুব ভালো লাগছে যে আপনাকে আমার এই অনুষ্ঠানের মাধ্যমে আমি রেসপেক্ট জানাতে পেরেছি। ইউ আর রিয়েলি অসাম, থ্যাংক ইউ সো মাচ। দেওয়া হলো, স্যার বললো যে ঠিক আছে, তুমি তো অনেক ভালো দেখি, ভালো কাজ টাজও করো শুনছি, তো ঠিক আছে তুমি কাগজপত্র নিয়ে আসো। আমি কাগজপত্র নিয়ে আসলাম। তখন আমাকে ওই রিক্রুট 2টা ম্যাচ ছিল ইঞ্জিনিয়ার সেন্টারে, 2টা ম্যাচ, ম্যাচ 1 আর ম্যাচ 2। তো 600 রিক্রুট একবারে ট্রেনিং করতো, এক ম্যাচে 300 করে রিক্রুট খানা খাইতো। তো এর মধ্যে আমি ওই স্কুলে যাই আর ওই চাকরিটা করতেছি। আমি সকাল 10টায় চলে যাই, আবার ঠিক 4টায় চলে আসি। আর স্যার বলে দিয়েছে যে ওকে একটু কম্প্রোমাইজ করো, স্যাক্রিফাইস দিও, সে লেখাপড়া করে। যেহেতু স্যার বলে দিয়েছে ওখানে আর কোনো ইয়েই নেই, তো আমি এমনও হয় যে 3 জনের কাজ আমি একা করি। ওকে, আমি 3 জনের কাজ ওইখানে একাই করি। তো আর ওখানে আর যারা সিভিলিয়ান ছিল ওরা পার্মানেন্ট, কারো চাকরি 25 বছর, কারো চাকরি 24 বছর, কারো 30 বছর, তারা কিন্তু পার্মানেন্ট হয়ে গেছে। সিভিল চাকরি বাট পার্মানেন্ট। আমার তো কনজার ভ্যাকান্সিতে চলে, 6 মাস করে থাকে, আবার 5 মাস করে থাকে, বছরে 11 মাস থাকে, আর বাদ বাকি 1 মাস থাকে না। যাই হোক, তখন তো আমার ওই মানে সরকারি চাকরি হবে ওরকম ইয়াও নেই, যোগ্যতাও নেই, মাত্র আমি ক্লাস 9-এ পড়ি তখন। ওকে ঠিক আছে, আমি চাকরি করতেছি। চাকরি করতে করতে 1550 টাকা তখন আমি ওখানে বেতন পাই। আর এর মধ্যে আব্বা তখন আবার অসুস্থ হয়ে গেল। ওকে, আব্বা অসুস্থ হয়ে গেল, আর আমি রেশন পাইতাম 12 কেজি চাউল, 12 কেজি আটা, 3.5 কেজি সয়াবিনের তেল, 3.5 কেজি হলো মসুরের ডাউল। এটা উঠাইতে আমার 76 টাকা লাগতো। ওইটা দিয়ে মোটামুটি সংসারটা একটু ভালো চলতো আর কি। তো এর মধ্যে আমি এখন সিভিল ডিউটি করি, আর সিভিলিয়ানদেরকে ভিতরে থাকার অথরিটি নেই। আমি তো যেহেতু সিভিল ড্রেসে ডিউটি করি, ভিতরে থাকার অথরিটি নেই। তো আমি বাড়ি থেকে কী করলাম, আমি তখন একটা 800 টাকা দিয়ে পুরান একটা সাইকেল কিনলাম। রাত 2টার সময় উঠে সকালে 300 রিক্রুটে 600 রুটি বানাইতে হয়। ওকে, ডিউটি হলো 2 জনের। ওকে, তো আমি পার্মানেন্ট না, যেহেতু আর ওরা পার্মানেন্ট, ওরা একটা কথা বললে আমাকে শুনতে হবে, তারা অনেক দিন সিনিয়র। আমি ব্যাগ ট্যাগ নিয়ে চলে যেতাম একবার রাত 2টার সময়। ওইখানে আমি ডিউটি করতাম, 300 রুটি ওনার সঙ্গে বানাইয়া বেলে, তারপরে ভেজে সবজি রান্না করে থুয়ে, ঠিক সকালের নাস্তাটা খাওয়াইয়া ওখানে গোসল টোসল করে আমি ওই আবার ওখানে স্কুল ড্রেসটা পরতাম। স্কুল ড্রেস পরে ওই ব্যাগটা নিয়ে ওই সাইকেলটা স্কুলে চলে যেতাম। খাবার দাবার তো ওখানে খাইতেছি, খাবার তো সমস্যা নেই। ওকে, ওখান থেকে আবার ঠিক ওই 4টার সময় যখন ছুটি হতো তখন এসে ডিউটিটা আবার করতাম। বিকেলে আমার খানা খাওয়াইতে হবে আমাকে, দুপুরে খানা তো এক পার্টি খাওয়াই চলে গেছে, 6 জনের ডিউটি করতাম। তো বিকেলে 2 জনের ডিউটি ছিল, তো উনি আর আমি ডিউটি করতাম, খানা খাওয়ানোর ডিউটি। তো যাওয়ার পরে আমাকে মানে ওই মাংস দিন থাকতো, আমাকে মাংস মারতে দেওয়া হতো। তো 300 রিক্রুট, ওরা আবার তো বুঝেন রিক্রুট তো মানে নবীন সৈনিক যারা, ওরা সবাইকে স্যার বলতো। তো হচ্ছে ওনারা যাই বাটি নিয়ে বাটি বেড়ে বেড়ে দিতাম, আর ওই বাটি নিয়ে ডাইনিং টেবিলে খানা খাইতো। এরকম করতে করতে মোটামুটি আমি সেন্টারে পরিচিত হয়ে গেলাম। তখন চাকরি ওখানে আমার 1.5 বছর হয়ে গেল। জি, 1.5 বছর সিভিল চাকরি করতেছি। যাক, ফ্যামিলিটা মোটামুটি আমার সচ্ছল চলে আর কি। লেখাপড়া কিন্তু আমি কন্টিনিউ করতেছি, বোনদেরকে লেখাপড়া করাইতেছি আমি। তখন আমার বাবা একেবারেই মানে উঠতে পারে না, তা না, উঠতে পারে ভালো, কিন্তু কোনো কাজ করতে পারে না। আমি দেখা যাচ্ছে 1500 টাকা বেতন পেলাম, আমার 1000 টাকা খরচ চলে গেল, আর ওই 500 টাকা দিয়ে আমি 2টা করে ছাগল নিয়ে আসতাম, বা হাঁস মুরগিগুলো বাসার মধ্যে মা পুষতো। তো এভাবে চলতেছে। চলার পরে হচ্ছে আমি বাসা থেকে তখন ওই ডিউটি করি, রাত 2টার সময় বের হই। 2.5 কিলো দূরে কিন্তু আমার বাসা থেকে ক্যান্টনমেন্টটা। জি, তো ডিউটি করি, একদিন রাত্রে আমি আসি ডিউটি করতেছি, মানে ডিউটি 2:30-3টার সময় আসছি। আসার পরে ডিউটি শেষ করে আমি কার্যক্রম যা ছিল ওখানে শেষ করে সকালবেলা গোসল টোসল করে নাস্তা ওদেরকে খাওয়াই, আমি খেয়ে 9:30টার সময় স্কুলে চলে গেছি। স্কুল থেকে এসে তারপর আবার ওখানে ডিউটি করছি, ঠিক আগের মতো করতেছি। এর মধ্যে শুনলাম যে স্যারের পাশে মাঝে মধ্যে আমি আবার যাইতাম। শুনলাম স্যারের নাকি পোস্টিং হয়ে গেছে। ওকে, সেটা হলো আমি তখন 1999 সালের কথা বলতেছি। স্যারের পোস্টিং অলরেডি হয়ে গেছে। আর স্যার আমাকে একটা কথা বলছিল যে তোমার যখন রেজিস্ট্রেশন কার্ড, তখন কিন্তু আপনার এই যে ছিল না, জন্ম নিবন্ধনটা ছিল না। তো যখন তোমার রেজিস্ট্রেশন করবে তখন তোমাকে বলবা যে আমার বয়সটা যেন 17 থেকে 19-এর মধ্যে থাকে।
আমি আবার এই কথাটা আবার ওই যা ফর্ম ফিল আপ যখন করি তখন কিন্তু আমি আমার ওই কেরানি স্যারকে বলছিলাম, কেরানিকে আমার স্কুলের যে কেরানি ছিল ওনাকে বলছিলাম যে এই করতে বলছে। এবং সবাই আমাকে খুব আদর করতো, কারণ আমি কষ্ট করে লেখাপড়া করতেছি, পাশাপাশি একটা চাকরি করি। তখন দেখলাম যে ওই যে আগের যে দিনগুলো ওই মানে যার কাছ থেকে এক মুঠো চাউল চেয়ে পাই নাই তারা কিন্তু আমার সঙ্গে সঙ্গ দিতেছে, আমার ফ্যামিলির সঙ্গে। রাইট, সিচুয়েশনটা রাতে চেঞ্জ হয়ে যায়। হ্যাঁ, আমি এই জিনিসটা বুঝি। তো যারা আমার বাসায় আসতো না তারা কিন্তু আমার বাসার মধ্যে এসে বসে থাকে। তো আমি মনে করলাম হয়তো এমনিও আসতে পারে, আমি এই জিনিসটা মনে করি না যখন আমি একটু চাকরি করতেছি, যার কারণে মনে আমি এরকম আমার নলেজে তখন ছিল না, আমি কেয়ার করিনি তখন। যাই হোক, তো এর মধ্যে যখন আমি এসএসসি পরীক্ষা দিব 2000 সালে, তো তার আগের ডিসেম্বর মাসে স্যার পোস্টিং হয়ে ঢাকাতে চলে আসলো। তো পোস্টিং হয়ে চলে আসলো, আসার পরে আমি তো পরীক্ষা দিলাম। পরীক্ষার পরে অলরেডি স্যার যখন পোস্টিং হয়ে চলে আসলো, আমার তো কোনো লোক এখানে নেই, আমার তো আর চাকরি, দেখলাম যে রিক্রুট চলে আসতেছে, আমাকে ডাকলো। আমাকে ডাকার পরে বলছে তোমার কি আছে? তা বললাম স্যার তো আমার তো স্যার চলে গেছে। সবার চাকরি হলে আগে যারা ছিল ওদের চাকরি হয়ে গেল, আমাকে আর কাগজ দেয় না, ঘটনা কি? বললাম আমার চাকরি কি ব্যাপার, আমার কাগজ? কয় মামুন তোমার চাকরি আর হবে না। টেনশনে পড়ে গেলাম, এখন তো আবার না খেয়ে মরতে হবে, আমার কলেজ ভর্তি হতে হবে, কী করি এখন? রাইট, আমি তো আর পারতেছি না, এদিকে এসএসসি রেজাল্টও হলো না, রেজাল্ট হয়নি তখন। তো আমি টেনশানে, মানে বাবা অসুস্থ, আমি কোথায় যাই, কি করি, আমি কোনো কিছু ভেবে পাচ্ছি না। তো ওখান থেকে এসে বাসায় বললাম মা আমার তো আর চাকরি হচ্ছে না, এখন কি করি? বলছে মানে? তা বললাম যে 1 তারিখ থেকে আবার রিক্রুট আসতেছে, অলরেডি সবাইকে অ্যাপয়েন্টমেন্ট লেটার দিল, আমাকে দেয় নেই, আমার তো কেউ নেই, তো এখন কি করা যায় তাহলে? তো বলছে তোমার ওই স্যার এখন কোথায় আছে? তো আমি স্যার ঢাকাতে আছে, তুমি তো জানোই। তো ঢাকা তো যা খুঁজে বের করা আদৌ সম্ভব না, কারণ শুধু জানি ওনার সেনা সদরে, আর আমি কখনো ঢাকাতে আসিও নি। আর আমার জীবনের একটু ব্যাকে যাচ্ছি, আমার জীবনের দ্বিতীয় দিন স্যারের বাসাতে আমি ওই আপেল খাইছিলাম। আমার লাইফে দ্বিতীয় দিন আমি স্যারের বাসাতে আপেল খেয়েছিলাম। এর পরে মানে ওটাই ছিল সেকেন্ড টাইম? হ্যাঁ, এর আগে আর আপনার ওইভাবে খাওয়া হয় না, আমি আগে কখনো খাইনি। আচ্ছা, তারপরে ওই হচ্ছে যখন স্যার ঢাকায় পোস্টিংয়ে চলে আসলো, তখন আমি সিভিল চাকরি করতেছি। আমি এর মধ্যে আমার পরীক্ষা শেষ হয়ে গেল, আমার কিন্তু এসএসসি পরীক্ষা শেষ হয়ে গেল। শেষ হওয়ার পরে আমি 1 মাস আমার আর চাকরি থাকলো। তখন এসএসসি পরীক্ষার পরে 1 মাস চাকরি করলাম, আর রেজাল্ট বাইরে হতে থাকলো আমার হলো 2 মাস। জি, আমি এখন আমার নেক্সট টাইমে যখন 1 মাস চাকরি থাকলো, 1 মাস চাকরি করার পর রিক্রুটে আসলো, রিক্রুটে ওখান থেকে অলরেডি লোক নিয়োগ করা হয়ে গেল, আমাকে নিল না। আমি ঢাকায় চলে আসলাম। তখন আমাদের নাটোর থেকে ঢাকার ভাড়া ছিল 55 টাকা, সেটা হচ্ছে আপনার দিয়ে আসতে হতো, ওই ফেরিঘাট দিয়ে। তখন যমুনা সেতু চালু হয়নি, নতুন মাত্র হইতেছে। আমি পাটুরিয়া ঘাট দিয়ে পার হয়ে ওই গাড়িতে এসে, অগ্রদূত গাড়িতে এসে গাবতলিতে নামছি। গাবতলিতে যখন নামছি আমি সকাল 6:30টায় বের হয়েছি। যখন গাবতলিতে নামছি তখন 7টার মতো বাজে। এখন আমি ঢাকা কোথায় যাব? আমি কোনো কিছু চিনি না, জাস্ট শুনছি যে স্যার সেনা সদরে থাকে। পরে আমি গাবতলিতে নামার পরে একজনকে বললাম যে আমি যাব, ঢাকা ক্যান্টনমেন্টে যাবো। বলছে ঢাকা ক্যান্টনমেন্ট কোথায় যাবেন বলেন? তো আমি ঢাকা ক্যান্টনমেন্টে যাবো। তো বলছে আপনি মিরপুরের গাড়িতে চড়েন, এখান থেকে ফার্ম গেটের গাড়িতে চড়েন। তো ফার্ম গেটের গাড়িতে চড়লাম, 2 টাকা করে সম্ভবত আমার কাছ থেকে ভাড়া নিল 2000 সালে, 99 সালের লাস্টের দিকে, 2000 সালে। তো 2 টাকা করে আমার কাছ থেকে ভাড়া। ফার্ম গেটে যখন এসে নামলাম তখন রাত বাজে 8:45টার মতো। তখন আমি একটা কেসিও গড়ি পড়তাম। তো 8:45টার মতো বাজে। ওখানে ফার্ম গেটে নামার পরে আমি তো আর ক্যান্টনমেন্ট চিনি না, তখন বললো এখান থেকে দেখেন লেগুনা গাড়ি আছে, ওই 4 চাকার গাড়িগুলো, ওইটা ক্যান্টনমেন্টে জাহাঙ্গীর গেট দিয়ে ঢুকে। ওখানে দাঁড়ালাম, সত্যি কিছুক্ষণ পরে একটা গাড়ি আসলো। তো আমি আমাকে বলছে, যখন গাড়িতে উঠছে ও ক্যান্টনমেন্ট করতেছে। আমি জাহাঙ্গীর গেটে যখন আসছে তখন ওখানে আমাকে ভাড়া চাইলো, বলছে কোথায় নামলাম? আমি তো আসলে এই ক্যান্টনমেন্টে ঢুকবো। বলছে ক্যান্টনমেন্টে কোথায় যাবেন তাই বলেন? সিএমএস আছে, তারপরে হচ্ছে আপনার অনেক জায়গার কথাই বললো। তো আমি বললাম আমি সিএমএসের ওখানে যাব। সিএমএসের ওখানে যখন আমরা 3 টাকা ভাড়া নিল। ওখানে নামার পর আমি তো আর কাউকে চিনি না, তখন আমি এমপিকে ডাকলাম। একটা এমপিকে ডেকে বললাম যে এই ঘটনা, আমি তসলিম সাহেবের সঙ্গে এখানে দেখা করব। কেমনে দেখা করি? স্যার উনি ঢাকাতে ইঞ্জিনিয়ার ডাইরেক্টর হয়ে ঢাকাতে আসছে। আচ্ছা, আসার পরে আমি যখন আসছি, স্যার তখন তো টেলিফোন নেই, আমার কাছে ফোন টোনও নেই। আমি আসার পরে আমি এক এমপিকে বললাম, এর মধ্যে আর্মি সম্পর্কে আমার একটু এক্সপিরিয়েন্স হয়ে গেছে, যেহেতু আমি আর্মির মধ্যে সিভিল চাকরি করতেছি, মোটামুটি আমি জানি, 1.5-2 বছর করতেছি। আমি আসছি, আসার পরে এক এমপিকে বললাম যে এই ব্যাপার,
স্যার আমি ব্রিগেডিয়ার জেনারেল তসলিম সাহেবের বাসায় যাব, উনি ইএনসি ইঞ্জিনিয়ার ডাইরেক্টর। তো বলতেছে যে আপনি কে? তা আমি বললাম যে আমি সেন্টার থেকে আসছি, সে নাটোর থেকে আসছি, স্যার আমাকে খুব ভালো করে চিনে, আমার কথা বললেই হবে। তো উনি বললো যে পুনার নাম ওখানে লিখে নিয়ে উনি স্কটলেসে আরেকজনকে আবার বলে দিল। ওকে, ওয়্যারলেসে? হ্যাঁ, ওয়্যারলেসে বলে দিল আর কি। যখন বলে দিল, বলার পরে স্যার বলছে হ্যাঁ উনি আসছে, ওনাকে নিয়ে এসো। আরেকটা গাড়ি থেকে 2-3 মিনিটের, সর্বোচ্চ 5 মিনিটের মধ্যে একটা আর্মি জিপ এসে আমাকে বললো যে আপনি কি মামুন? তা বললাম যে হ্যাঁ। আর গাড়িতে ওঠেন। গাড়িতে উঠলাম, তো উনি সরাসরি স্যারের বাসায় নিয়ে গেল। যাওয়ার পরে আমি স্যারকে দেখে কেঁদে দিয়েছি যে স্যার আমার তো আসলে চাকরি বাকরি এখন নেই, আমি তো এসএসসি পরীক্ষাও দিলাম, এখন আমি কী করবো আর কী খাবো? তো বলতেছে পাগলা, আমি তো আসলে আমারও তো মিশনের নাম, আমি তো কুয়েতে চলে যাচ্ছি, আমি তোর জন্য এখন কী করে যাই বল? আমি বললাম জানি না স্যার, আপনি কী করবেন, আপনি যদি আমাকে এভাবে রেখে যান, আমার বাসার মধ্যে ছোট 2টা বোন আছে, আমার বাবাও অসুস্থ, তারপরে উনি কিছু করতে পারে না, বৃদ্ধ মাটা আছে, আর এইভাবে যদি আমাকে রেখে যান স্যার, আমি হয়তো না খেয়ে আমাকে মরতে হবে, অথবা আমাকে আবার সে আগের জায়গায় রিক্সা চালাইতে হবে। তো এর আগে কিন্তু একটা কথা আমি বলতে ভুলে গেছি, খুব ইম্পর্টেন্ট কথাটা। যেদিনকে স্যারকে আমি ইয়ে করতে গেছিলাম, ওই যে এট ফার্স্ট স্যারের বাসায় আমি খেজুরের গুড় রাখতে গেছিলাম, ওই দিনকে আমার 80 টাকা দাম হয়, 80 টাকা মিটাই নিয়ে উনি আমাকে 100 টাকা দিছিল। আচ্ছা। তো আমি বাজারে এসে আমি ওই দিনকে আগে মাছ কিনতে চাইছিলাম, মাছ কিনতে পারি নাই, বছরে একদিন মাছ খেতে পারতাম না, যেদিন ছিপ দিয়ে মাছ মারতাম কোনো একদিন, ওই দিন মাছ খেতাম, কিনে আসলে খাওয়ার মতো সামর্থ্য আমাদের ছিল না, খাইওনি। আমি বাজারে এসে আপনাকে কি বলবো, ভরপুরভাবে বাজার করছি, 5 কেজি চাউল কিনছি, এটা কিনছি, ওটাকে, আর একটা মাছ কিনছি, একটা 14 টাকা দিয়ে ইলিশ মাছ কিনছি, অনেক বড় মাছ। মাছটা নিয়ে আমি ইচ্ছা মতো বাসায় যাচ্ছি, আর মা বলছে তুমি চাউল কিনে আরও 10 টাকা ঘুরায় নিয়ে আসবা, মানে বাজারে লিস্ট করে নিয়ে আসতাম, তখন কিন্তু আমি ক্লাস 4-এ পড়ি। বাজারে এসে আমি 10 টাকা ঘুরায় নিয়েছি, আরও ভরপুর বাজার করছি। বাসায় যা মাছ দেখে আমার মায়ের মাথায় যেন মানে পায়ের রক্ত মাথায় উঠে গেছে, যে আমি ওকে বলছি টাকা ঘুরায় নিয়ে আসতে, আর ওই দুনিয়ার বাজার করে নিয়ে আসতে, ডালা বুঝাই করে আবার মাছও নিয়ে আসছে। আমার কোনো কথা না শুনে উনি ওই যে গ্রাম দেশে যে আপনার ইয়েগুলো থাকতো, ওই যে গ্যান্ডারিগুলো শুকায় যায়, ওগুলো অনেক হার্ড হয়, ওটা দিয়ে লাকড়ি হিসেবে আমরা ব্যবহার করি, ওটা দিয়ে ইচ্ছা মতো আমাকে আগে পিটলো। আমি মানে বলার মতো ওই স্কোপই পাচ্ছি না যে মা আমার কথাটাকে শোনো, আসলে কি করছে আগে শোনো। বলছে হয় তুই চুরি করে নিয়ে আসছিস না কারো ফাঁকি দিয়ে নিয়ে আসছিস, বল কার কি নিয়ে আসছিস। আমি বলছি মা আমার কথা, উনি কোনো কিছুই শুনতেই চাচ্ছে না। আমাকে 5টা বাড়ি দিয়েছিল, আমার মনে হয় যে 3 বছর পরে বাড়িগুলো আমার মিশছিল, আর যেখানে যখন বাড়ি দিছে আমার ওই জায়গাটা ছাল উঠে গেছে। হ্যাঁ, তো বলতেছে যে তুই এত টাকা কোথায় পেলি? তখন আবার বড় বোনটার কিন্তু বিয়ে হয়নি। তুই এত টাকা কোথায় পেয়েছিস, যে মাছ আনছিস, আবার বাজার করছিস, আবার টাকাও 10 টাকা ঘুরাই নিয়েছিস, বল তুই কোথায় পেয়েছিস টাকা? আমি বলতে পারছি না আমার কথাটা শোনো, উনি বলতে তার আগে আমাকে মারা শেষ। সি দ্য অনেস্টি, মানে কি বলেন, বেস্ট। আমি তো ভাবছিলাম যে মনে মনে ভাবতেছেন এরা গরিব, এরা আসলে গরিব না, এরা হচ্ছে পৃথিবীর সেরা ধনীদের মধ্যে একটা ফ্যামিলি। কজ গরিব তো তারাই যাদের অনেস্টি থাকে না, যাদের কোটি কোটি টাকা আছে কিন্তু সততা নাই, এরা হচ্ছে গরিব। কারণ কত সম্পদে এটা হচ্ছে লিমিটলেস, আপনি লিমিটলেস সম্পদ কতটুকু পর্যন্ত আহরণ করতে পারবেন আপনার এই লিমিটপূর্ণ একটা জীবনে? কত বছর বাঁচবেন আপনি? সর্বোচ্চ 70 বছর, 75 বছর, 80 বছর। আপনি যদি গিফটেড বয়স পেয়ে থাকেন তাহলে হয়তো 90 বছর, এরপর তো আপনাকে যেতেই হবে, তাই না? এই 90 বছরে এই পৃথিবীর এত এত সম্পদের কতটুকু ভক্ষণ করার সামর্থ্য আছে আপনার, কিংবা কতটুকু আর্ন করার সামর্থ্য আছে আপনার? কিন্তু এই 90 বছরের জীবনে বেস্ট জিনিসটাই অনেকে টাচও পায় না লাইফে, দ্যাট ইজ কল অনেস্টি। এই ফ্যামিলির কিচ্ছু ছিল না, 1 মুঠো ভাত 1 লিটার পানিতে গুলে 4 ছেলে মেয়েকে দেওয়া হয়েছে খাওয়ার জন্য, এবং তারা সেটা খেয়ে রাত্রেবেলা ঘুমোতে গেছে। ওই ঘুম হয়নি আমি নিশ্চিতভাবে জানি, কিন্তু বেস্ট থিং দে পোজেসড ইন দেয়ার হার্ট ইজ অনেস্টি। চিন্তা করে দেখেন, বাজারের ব্যাগ ভর্তি এবং 10 টাকা ফিরায় নিয়ে আসছে। ওর মার সন্দেহ হয়েছে এই ছেলে নিশ্চয়ই কোথাও থেকে চুরি করছে। অনেক মাই খুশি হইতেন, আমি জানি অনেক মা খুশি হইতেন, যাক আমার ছেলে এক্সপার্ট হয়ে গেছে, আর আমাদের টেনশন করার কোনো কিছু নাই, যেমনি হোক না কেন সে এটাকে ম্যানেজ করে ফেলবে। কথা নাই বার্তা নাই, আগে মায়ের যে কোত্থেকে তুই নিয়ে আসলি। সি দ্যাট ইজ দ্য বেস্ট। আমি জানি এটা খারাপ কাজ করেছে মা হিসেবে, তার জিজ্ঞেস করা উচিত ছিল, কিন্তু আপনি ওইটা না দেখে আপনি পাওয়ারটা দেখেন যে যাই হোক না কেন জীবনে অনেস্টি লুজ করতে দিব না। দ্য বেস্ট থিং। কে বলেছে? মানে এরাই হচ্ছে আসল রিচ পিপল। হ্যাঁ, মানে এই ধরনের মানুষ যারা আছেন সোসাইটিতে, এরাই হচ্ছে আসল ধনী। আমি
যেখানটায় আপনি ছিলেন, আপনি একটু ফ্ল্যাশব্যাকে গিয়েছিলেন, কিন্তু আপনি তসলিম সাহেবের বাসায় ছিলেন, ওখান থেকে আপনি পিছনে ফিরে গিয়েছিলেন। বাট দিস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট থিং, আপনি যেটা ছেড়ে এসেছিলেন। হ্যাঁ, তো তসলিম সাহেবের বাসায় কি হলো তারপর? আচ্ছা, তো ওই মানে উনি কুয়েতে মিশনে চলে যাবেন। হ্যাঁ, আচ্ছা, ঢাকায় আসার পরে আমি স্যারকে বললাম, স্যার আমার তো আর 1.5 মাস পরে রেজাল্ট হবে, আমার তো এখন আর চাকরি নেই, আমি এখন কি করতে পারি স্যার বলেন, আমার তো কোনো কিছুই করার নেই। তো বলছে তুই একটা কাজ কর, আমি তো চলে যাচ্ছি, আর তুই ঢাকাতে এখানে থাক। আমি ভাবছি, কবে যাবেন স্যার? তো বলছে আমার সর্বোচ্চ 20-25 দিন লাগবে, আমি চলে যাবো, তুই 20-25 দিন এখানে থাক। আমি 20-25 দিন থাকবো, বাড়িতে কী খাবে স্যার? বাড়িতে একটা কিছু খাওয়া তো লাগবে। তো বলতে সেটাও তো একটা কথা। তো উনি আমাকে 1500 টাকা দিল, আমাকে বলল যে তুই তাহলে বাসায় চলে যা। আর তখন ওই যে TNT টেলিফোনে কথা বলা যেত কার্ড দিয়ে, তো বললো যে তুই যখন এমপি গেটে যাবি, এমপি গেটে গিয়ে আমার কথা বললিস আর কার্ড দিস, আমার সঙ্গে তখন লাইন করে দিবে, এমপি গেট থেকে সরাসরি ফোনে কথা বলবো। ওকে, ঠিক আছে। এরপরে স্যার বলে দিল যে হচ্ছে যখন আবার জানুয়ারি মাসে আবার জুন মাসে আবার লোক নিতেছে ওই সিভিল চাকরিতে, স্যার আবার ওখান থেকে বলে দিল। আর আমি কিন্তু অনেক কাজ করতাম, এত কাজ করতাম, মানে 3 জনের কাজ আমি একা করতাম, ওরা সবাই বসে থাকতো, আমাকে দিয়ে করায় নিত, আমি করতাম, সমস্যা নেই, আমার চাকরির দরকার, কারণ আমার সবাই আমাকে ভালো মানে হাইলাইট করে। আমি চাই যেখান থেকে আমার অন্তত যেখান থেকে আমার রিজেক্ট আসতেছে, আমি ওখানে ভালো সবার হাতে ভালো আচরণ করি, এবং সবাই আমার জন্য রিকোয়েস্ট করে। সবাই যখন রিক্রুটে লোক নিতে লাগে ওখানে সিভিলিয়ানের জন্য, সবাই আমার প্রত্যেকটা ম্যাচে আমার জন্য রিকোয়েস্ট করে। এরপরে নেক্সট আবার ওই স্যার যখন বিদেশে চলে গেল, যাওয়ার পরে তখন আমার এই সেন্টার কমান্ডার ছিল ব্রিগেডিয়ার জেনারেল হাসিম সাহেব। জি, হাসিম সাহেবকে স্যার বলে গেল যে ছেলেটা অনেক ভালো, তো ওনার লেখাপড়া তো অনেক আগে শেষ হয়ে যেত, আমি এইভাবে যাক মানে পরে আর কি যতটুকু বুঝলাম এইভাবে বলছিল। তো হাসিম সাহেব একদিন আমাকে ডাকলো, ডাকি বলছে তুমি মামুন? আমি জি স্যার। তো বলতেছে ঠিক আছে, তুমি কাজ করো, তুমি কাজের খুব ভালো শুনছি, তুমি অনেক ভালো কাজ করো, তোমাকে সৈনিক ম্যাচে না, তুমি স্টেশন অফিসার ম্যাচে তুমি কাজ করো, তোমাকে এখন তো আসলে পার্মানেন্ট চাকরি দিতে পারবো না, আর দেওয়া সম্ভব না, কারণ তোমার এখন তো রেজাল্ট বের হয়নি। তো আমি যে আচ্ছা স্যার আমি করতেছি। আমি তখন সিভিল কাজ করি, আর ঘাস কাটা একটা গাড়ি তখন সেন্টারে চলে গেল, ওই গাড়িটা কেউ চালাইতে পারতো না, আমি 3 দিন ট্রাই দিয়ে গাড়িটা আমি চালাই, আর মাঝে মধ্যে কলেজে রেজাল্ট হয়নি তখন। তারপরে আমি গাড়িটা চালানোর পরে এখন বললো যে ওই হাসিম সাহেব বললো যে তো পার্মানেন্ট চাকরি ছাড়া আর কোনো উপায় নেই। স্যারের সঙ্গে তখন আমি ওর স্যার কুয়েত যায় আমার সাথে কথা বলছিল ফোনে কথা বলছে, আর এমপিকে বলছিল যখন এই নাটোর ডিস্ট্রিক্টের কোটা আসবে তখন আমাকে একটু জানাই। একটা এমপির লোক ছিল, ওনার বাড়ি ছিল বগুড়াতে, উনি করতেছি। এর মধ্যে আমাদের ঘাস কাটার চাকরি। হ্যাঁ, ঘাস কাটা চাকরি, অর্থাৎ আমি ওই তখন আর মেসেজ ডিউটি করি না, ওই একটা মেশিন গাড়ির উপরে বসে গাড়িটা চালাই। বুঝতে পারছি, গ্রাস কাটিং মেশিন বলে ওটা। হ্যাঁ, অনেক দ্রুত কাটে, স্টার্ট দিতে হয় এদের আর কি, জি, খুবই দ্রুত, ওইটা আমি চালাই। আর ওই সময় মতো আবার বাসায় চলে আসি। এর মধ্যে আব্বু অসুস্থ, তো এমনি উঠে খাড়া হতে পারে, কোনো কিছু করতে পারে না। তারপরে আমি হচ্ছে ওই যেদিন 1 তারিখে লোক নেবে আমাকে আগে বল, আমি ঘাস কাটতেছি, এর মধ্যে অনেক লোক, কি আজকে তোমার আর্মিতে লোক নেবে, আমার তো এই ড্রাফে যাওয়ার কথা ছিল। আমি আবার ওই ওখানে বললাম যে এই ঘটনা, আমি এমপি গেটে গেলাম, বলছে ও তো স্টেশন মেসেজ আছে, অফিসার মেসেজ আছে, ওকে একটু ফোন দিলাম, বলছে তোর কাগজপত্র অলরেডি প্রসেসিং করে দিছি আমি। এরা ইয়ার থেকে স্যারও ফোন করছিল, এদিকে আমার হাসিম সাহেবের রানার একটা বডিগার্ড থাকে আর্মিতে, একটা অফিসারের একটা করে বডিগার্ড, হাসিম সাহেবের রানার আবার আমাকে লাগাতার খুঁজতেছে, মামুন কোথায়। আমি গাড়ি বন্ধ করে দিয়ে আমি অলরেডি ওখানে চলে গেছি, তো ওই গাড়ির কাছে উনি খুঁজতেছে, আমাকে আর পাচ্ছে না। পরে উনি বলছে এই তোকে লাইনে খুঁজে এক পর্যায়ে আমাকে পাইছে, বলছে শালা আরপি পুরো ইসিসি আমি তোমাকে খুঁজতেছে, ইঞ্জিনিয়ার সেন্টার তোমাকে খুঁজতে, তুমি কই? আমি তো ওইখানে গেছিলাম। চালু করে গাড়ি বন্ধ কর, স্যার বলছে ইয়েতে যাইতে, লাইনে গেছি, বলছে মাফা লাগবে না, তুই গাড়ি চালা গিয়ে। যে রিক্রুট ইনস্ট্রাক্টর ছিল, অফিসার ছিল, রিক্রুটিং অফিসার, উনি বললো ঠিক আছে মামুন তুমি গিয়ে গাড়ি চালাও। আমি গাড়ি চালাম, আমার মনে চাকরি হবে না, যেহেতু এভাবে আসলে হয় না। তারপর আমাকে বিকেলে আবার বললো যে তোমার ইয়াতে ওই CMS-এ যাইতে হবে। আমি 2টার সময় গাড়ি অফ করে দিয়ে বাসায় চলে যাই, আবার ঠিক 4টে আসি। গেম টাইম যতক্ষণ, তখন আমাকে একটা দিল, সে গেম আমি মানে ওই ওভার টাইম বা এক্সেস কোনো কাজ কিছু করতে হয় না, জাস্ট গেম টাইমে মানে পুরো আর্মির মধ্যে আমি চলে গেছি। সিভিল যদিও পার্মানেন্ট হয়নি। এরপরে আমি বিকেলে বললো যে তোমার বিকেলে কাজ করতে হবে না, আরপি হাবিলদার বললো, একজন সার্জেন্ট বললো যে তুমি বিকেলে CMS-এ যাবো। আমি CMS-এ গেলাম। CMS-এ যেহেতু ওখানে 2-2.5 বছর চাকরি করতেছি, সবাই পরিচিত হয়ে গেছে। তো বলছে মামুন তুমি কাগজপত্র জমা দিয়েছ? আমি তো লাইনে দাঁড়াইছিলাম। তো বলছে স্যারও তো ফোন করছিল, অর্থাৎ সেন্টার কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হাসিব সাহেব, উনি আবার ফোন করছে, তো ছেলেটাকে করাই দিও। আমার আর মানে কোনো কিছুই লাগলো না। আমি বলছি তুই মেডিকেল ফিট হয়ে গেছিস, যা
কিছু লাগবে না, অলরেডি আমি ওখান থেকে আবার রিটার্ন আসলাম, চাকরি মনে হবে না, যা আমাকে শুধু জাস্ট করতেছে আমার সঙ্গে এইভাবে চাকরি, আমার লাইনে দাঁড়াইলাম না। এরপরে হচ্ছে আমি মেডিকেল করলাম না, আমার কোনো ভাই বা রিটেন পরীক্ষা নেই, কাগজপত্র নিয়ে রাখছে আর ফেলদার, এটাই আর কি করে চাকরি হয় আমার। পরে আমি গাড়ি চালাইতেছি, পরে আর পি হাবিলদারকে জিজ্ঞেস করি মাঝে মধ্যে, মেজর কি চাকরি আমার হবে? তো বলছে হবে হবে, যা তুই 2001 সালে ট্রেনিং করবি 53 ব্যাচের সঙ্গে। হ্যাঁ আমার চাকরি হবে। তো আমার যে টেলিং ব্যাটালিয়নের সিও ছিল উনি মেজর জাহেরুল হাসান, খুবই কড়া অফিসার ছিল। তো উনি আমাকে একদিন ডাকছে, মেজর জাহেরুল, আমি আবার টেলিং ব্যাটালিয়নের আন্ডারে, মেজর জাহেরুল হাসান যদি কাউকে ডাকে তো নিশ্চিত মনে করতে হবে হয় ওনার পোস্টিং না চাকরি থাকবে না, সিভিল যদি হয় তাহলে মনে করতে হবে যে চাকরি থাকবে না, আর যদি ফৌজি হয় তাহলে মনে করতে হবে পোস্টিং হয়ে যাবে। যখন শুনছি যে মেজর জাহেরুল হাসান আমাকে ডাকছে, আমার তো হাত পায়ের পানি নেই যে আমার চাকরিটা এবার শেষ, আমার তো ওই হাই হ্যালো করার মতো কেউ নেই, স্যার কুয়েত থাকে, উনি যদি একটু করলে করলো, না করলে নেই। আর আমি হাকিম সাহেবের বাসায় এভাবে যাইনি, সামনাসামনি পড়িও না আমি। পরে হচ্ছে আমাকে ডাকলো, ডাকার পরে আমি 11:30টার দিকে অফিসে ঢুকলাম, টেলিং ব্যাটালিয়নের অফিসে ঢুকলাম। ঢুকুন পরে বলছে এই মামুন এদিকে আসো। আমি গেলাম, স্যারের রানার আছে, বলছে তোমার কি কাজ করার ইচ্ছে আছে? তা আমি বললাম যে স্যার কাজ তো আমার অবশ্যই করার ইচ্ছা আছে, কেন কাজ করবো না, আমি তো কাজ তো করি। কয় না তোমার কোনো কাজকর্মের ঠিক নেই, তুমি যেভাবে আর্মিতে কাজ করতেছো এভাবে আর্মিতে কাজ হয়? আমি স্যার আমি তো ঠিকই করতেছি। কয় না তোমার কোনো কাজ ঠিক নেই, তুমি এই সামনে 1 তারিখে রিক্রুট চলে যাবে, যাওয়ার পরে তোমাকে আর কাগজপত্র দিব না, তুমি বেরা চলে যাবা, তোমার আর প্রয়োজন নেই। তখন আমি বললাম স্যার যদি আমাকে এখান থেকে বিদায় করে দেন, আমার ছোটো 2টা বোন আছে, বাবা একেবারে কিছুই করতে পারে না, তাহলে আমার না খেয়ে মরতে হবে স্যার। তো হ্যাঁ বললাম, তখন বলতেছে যে তুমি না খেয়ে মরলে কি আমার দেখার আছে? সেটা তো আমার দেখার নেই, তুমি চলে যাও। দ্যাট ইজ অ্যাকচুয়ালি আর্মি ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ এটাই হওয়া উচিত। হ্যাঁ আচ্ছা ওকে। তারপরে আমি বলছি ঠিক আছে এখন তুমি চলে যাও। আমি অফিস থেকে ঠিক বের হয়, মানে আমি ওই জায়গায় মনে হচ্ছে আল্লাহ তুমি মাটি ফেটে 2 দিকে যাও আর আমি মাঝখানে ঢুকি। আসলে আমার কাজে কোনো ঘাপা লেগে আমি তো কাজ করিনি। মানে আপনি তো আপনার হয়তো আপনি আপনাকে টেস্ট করছেন ডিফারেন্ট ওয়েতে। হ্যাঁ আচ্ছা ওকে। তখন উনি যখন চলে যেতাম বলছে মাউন্ট ঘুরে আসো, এই ঘোরো এদিকে আসো। আসছি, আসলে তোমাকে ট্রাই করতেছিলাম। আমাকে বললো যে মাউন্ট তোমাকে ট্রাই করে, যখন আমাকে এই কথা বলছে তখন আমি স্যারের সামনে কেঁদে দিছি, দিয়ে না বলছে তোমার তো আসলে এখন চাকরি হবে না, তোমার এই কাগজপত্র নিয়ে যাও। তো আমি বললাম যে স্যার তাহলে আমার ক্যাজুয়ালিতে চাকরিতে রাখেন, আমার পার্মানেন্ট চাকরির দরকার নেই, আপনি আমার ক্যাজুয়ালি চাকরিতে রাখেন। তো বলছে না সেটাও আর পারবো না। তো আমি বললাম যে স্যার কী করবো? তখন আমি মানে এতই কান্না করতেছি, আবার চলে আসতে বলছে ওটা খুলে তোমার কাগজপত্র ঠিক আছে নাকি দেখে নিয়ে গেলে না। পরে আমি কাগজ টান দিয়া করছি, খুলেই ফেলছি, স্ট্যাপলার মারা ছিল, টান দিয়া খুলে দেখতেছি যে আমার অ্যাফার্মেন্ট লেটার। আমি যখন আমার অ্যাফার্মেন্ট লেটার দেখছি যে আমি বাংলাদেশ সেনাবাহিনীতে এত তারিখে আমি অ্যাটেন্ড করতে যাচ্ছি, এগুলো নিয়ে আমাকে আসতে হবে। এটা আমার আগের যে অ্যাফার্মেন্ট লেটার দিত ওইটাতে ছিল আপনার ওই বাংলাদেশ সেনাবাহিনীতে আপনার ওই ক্যাজুয়ালি চাকরিতে এতদিনের জন্য তোমাকে নিয়োগ করা হলো, আর ওখানে লেখা ছিল বাংলাদেশ সেনাবাহিনীতে পার্মানেন্টভাবে নিয়োগ করা হলো। তখন আমার দেখার পরে আমার মনে হইতেছে আমি আর পৃথিবীতে নেই, মানে এত বেশি লাগতেছিল। মানুষ যে আনন্দে কান্না করে ভাই আমি আগেও বুঝছি, কিন্তু ওই দিন আমি চিল্লা কান্না করছিলাম, বলছি আরে স্টপ, তুমি থামো মামুন থামো, আসলে এটা এরকম করতেছো কেন? আমি স্যার আসলে এই আনন্দটা আমার জীবনে হি ওয়ান্টস টু সি। উনি হয়তো আপনাকে থামাচ্ছিল, বাট ভিতরে ভিতরে আমরা যত কিছুই হই না কেন, আমরা ভিতরে ভিতরে কিন্তু খুব নরম একজন মানুষ, আমাদের সবার ভিতরেই নরম মানুষটা বসবাস করে। সে আর্মি পার্সনই হোক, পুলিশই হোক, আর বিজিবি হোক, আর আমরা সাধারণ মানুষই হই বা হর্তাকর্তাই হই, আইনবিধি হই না কেন, আমাদের প্রত্যেকের ভিতরে কিন্তু একটা কোমল মানুষ থাকে, একটা অবুঝ মানুষ থাকে। এবং উনি সামহাও দেখতে চাচ্ছিল যে আপনার রিয়াকশনটা কী হয়, বিকজ আপনার এইরকম একটা যাত্রা মানে তো ইউ আর গেটিং আ টিকেট টু লিভ ভেরি গুড, না মানে খুব ভালো কোথায় ছিলেন সেখান থেকে কোথায় যাচ্ছেন। এটা হয়তো কারোর জন্য কিছুই না এরকম একটা চাকরি, কিন্তু ওর ফ্যামিলির জন্য এটা কত বড় আশীর্বাদ, একটু চিন্তা করে দেখেন। আচ্ছা একটা প্রশ্ন অনেকেরই আসতে পারে যে আর্মিতে চাকরি হওয়ার বিষয়টা তো আসলে এরকম না, এটা যে আপনার হয়তো অনেকেই আপনার বিষয়টা ব্যাকগ্রাউন্ডটা জানতো যে কারণেই আপনার উপর একটা সিম্প্যাথি ছিল, কিন্তু মেডিকেল তো মাস্ট। আচ্ছা মেডিকেলটা যখন আমরা আর্মির ভিতরে সিভিল চাকরি করতাম তখন আমাদের 100% মেডিকেল করে, আমার কোনো প্রবলেম আছে কিনা। ও সিভিল অবস্থায় আপনার মেডিকেল হয়েছিল? প্রতি 15 দিন পর মেডিকেল করতো, যার কারণে মেডিকেলে ফিট ছিল। ওকে, দ্যাটস ওয়াই ওনারা ওইভাবে কনসিডার করেছেন। ওইভাবে জানি তো আমরা এখানে যে জব করতেছি। তো আপনার জবটা কিসে হলো 2000 সালে? ওটা কিসে জয়েন করলে? তখন আমি বাংলাদেশ সেনাবাহিনীতে আমাকে যোগদান করার জন্য অ্যাফার্মেন্ট লেটার। এটা কি সোলজার হিসেবে জয়েন করলেন? সোলজার হিসেবে জয়েন করলেন। আচ্ছা তখন আমি ওই অ্যাফার্মেন্ট লেটার পাওয়ার পরে মানে আনন্দে আত্মহারা হয়ে গেছি। ইভেন তখন আমার কাছে টাকাও নেই। তখন অ্যাডজুটেন্ট সাহেব যে ছিল
স্যারের বাড়ি টাঙ্গাইলে, তো উনি ক্যাপ্টেন ছিল, ক্যাপ্টেন আসাদ সাহেব, উনি আমাকে খুবই ভালোবাসতো। তো উনি আমাকে ডাক দিল যখন সিও সাহেবের রুম থেকে বের হয়েছি, অ্যাডজুটেন্ট উনি একজন ক্যাপ্টেন, উনি আমাকে ডেকে বলছে, মামুন এদিকে আসুন। আমি স্যারের সামনে গেছি, স্যার বলেন, বলছে আসলে তোর জীবনটা সার্থক। স্যার হ্যাঁ আসলেই স্যার, আমরা সবাই তোর জন্য রিকোয়েস্ট করছি, স্যারও বলছে তো করে খা, সমস্যা নেই, তোর লাইফটাকে তুই আসলেই চেঞ্জ করতে পারবি এটা দিয়েই, বাট সততার মধ্যে দিয়ে থাকবি। স্যার কোনোদিনও আমি আপনাদের কথা অমান্য করব না। বলছে তুই এখন বাসায় বাইরে গিয়ে মিষ্টি কিনবি, তখন আমাদের ওখানে একটা বাজার ছিল 35 টাকা কেজি মিষ্টি পাওয়া যেত। তা বললাম স্যার আমার কাছে মনে হয় 10 টাকা না 20 টাকা আছে, 2000 সালে কথা বলতেছি। উনি পকেট থেকে আমাকে 5 টাকা বের করে দিল, বলছে 10 কেজি মিষ্টি নিয়ে যাবি, 500 টাকা বের করে? হ্যাঁ 500 টাকা বের করে দিল। তো আমি তারা কিন্তু টেলিং ব্যাটালিয়নের যে সিও ছিল, সিও সাহেব আমাকে বলতেছে যে মামুন তুমি পুরো টেলিং ব্যাটালিয়নে কিন্তু মিষ্টি খাওয়াবো। আমি স্যার আমি খাওয়াবো, আমি টেলিং ব্যাটালিয়নে পুরো আমি মিষ্টি খাওয়াবো। তো বলছে না না তার আর দরকার নেই, খবরদার এগুলো করবো না, এমনি আমরা কি মিষ্টি খাই না, জাস্ট আমার সঙ্গে উনি একটু ইয়া নিল। সবাই খুশি অবশ্য, আমার চাকরি হওয়াতে সবাই হ্যাপি, সবাই এত আনন্দ প্রকাশ করছে মানে বললে না, রিক্রুট থেকে শুরু করে একেবারে মানে সেন্টার কমান্ডার পর সবাই। যাই হোক পরে আমি ওইখান বাইরে এসে তখন আমার ওই যে একটা সাইকেল কিনছিলাম, ওই সাইকেলটা নিয়ে আসতেছি, আর খুবই ইয়েতে আসছি কারোর সঙ্গে কথা বলতে। আগে এসে 10 কেজি সত্যি সত্যি মিষ্টি কিনছি, কিনে নিয়ে এসে কার্টুনের মধ্যে 10টা কার্টুন 10 কেজি মিষ্টি দিছে। এসে দেখতেছি আমার আব্বা তো তখন বয়স হয়ে গেছে, তো ওই যে ধানের খেড়গুলো আছে না, ওইটা নাড়তেছে। আপনার বাবা? আমার বাবা। তো আমি যখন সামনে দাঁড়াইছি মিষ্টি রে দেখে বলছি এত মিষ্টি কী করবা? আমি বললাম আব্বা আমার তো আসলে আর্মিতে চাকরি হয়েছে, যার কারণে আমি মিষ্টিটা নিয়ে আসছি। জড়ায় ধরছি, ধরার পরে উনি অনেক কান্না করলো, আমি আসলে ভাবতেও পারিনি যে তুই আর্মিতে চাকরি করবি। ফিলটা আপনি বোঝার চেষ্টা করেন, একটা মানুষ মানে দুনিয়াতে জান্নাতের টেস্ট যেটাকে বলে, মানে এটা কি, মানে আপনি যদি কখনো এই লেভেলটা ক্রস করেন তাহলেই বুঝতে পারবেন যে আসলে এটা ওনার জন্যে, ওনার ফ্যামিলির জন্য কি ভয়ানক রকমের মানে আনন্দের সংবাদ। আমি ভয়ানক শব্দটা ব্যবহার করছি, আনন্দের সাথে ভয়ানক শব্দটা যায় না, বাট আমার নিজেরও ফিলটা আমি কিছুটা হলেও ফিলটা পাচ্ছিলাম। ওকে, তারপর এরপরে হচ্ছে আমি বললাম যে আব্বা আমার তো আর্মিতে চাকরি হয়েছে, কয় তুই কি ইউনিফর্ম পরবি? আমি বললাম যে হ্যাঁ, আমি ওদের যেভাবে দৌড়াদৌড়ি করে তুই ওটা পরবি? আমি হ্যাঁ আব্বা আমি ওটা পরবো। তো আব্বা শুনে অনেক খুশি, অনেক আনন্দ, উনি মানে এত আনন্দ হচ্ছে আগে মনে হয় আমি আমার লাইফে এত আনন্দ দেখিনি। তো তারপরে মিষ্টি মোটামুটি সবাই বিলি করলাম, পাড়ার মোটে সবাই বিলি করলাম, সবাই অনেক খুশি। যখন আমার 15 দিন টাইম ছিল, 15 দিনের আগে আমার অ্যাপয়েন্টমেন্ট লেটার দিল, এর মধ্যে 15 দিন আমাকে ট্রেনিং করতে ওই ডিউটি করতে হয়নি। স্যার বলে দিল ওরা ট্রেনিং করতে হবে না, এই মাসের বেতন এমনি তোমাকে দিয়ে দেওয়া হবে, আর ডিউটি করতে হবে না, তুমি সবার সাথে একটু দেখাশোনা করি আসো, বাবা যেহেতু অসুস্থ। তো ঠিক আছে আমি আর যাই না, এমনি মাঝে মধ্যে যাই, খোঁজ খবর নেই। আর ভিতরে ঢোকার জন্য আমার জন্য পারমিশন আছে, আমার কোনো ইয়ে লাগে না, পরিচিত হয়ে গেছি। তারপরে সিভিল আইডি কার্ডটা আছে, এরপরে ফৌজি চাকরিতে আমার হয়ে গেছে, অ্যাপয়েন্টমেন্ট লেটার দিছে, প্রায় পরিচিত, 2.5 কিলো দূরে ইউনিট থেকে বাসা। ওকে ঠিক আছে। বাবা আবার অসুস্থ হয়ে গেল। বাবা যেদিন আমি 1 জানুয়ারি 2001 সাল ট্রেনিংয়ে চলে যাচ্ছি, বাবার পায়ে সালাম। এর মধ্যে আমার যখন চাকরি হয়ে গেল তখন আমার 3 নম্বর বোন যেটা ছিল, বড় বোনটা কিন্তু বিয়ে হয়েছে, 3 নম্বর বোনটার ভালো একটা জায়গা থেকে সম্বন্ধ আসলো, ছেলের বড় ভাই আর্মিতে চাকরি করে। এইটাই এনাফ সার্টিফিকেটের জন্য। এখন দেখেন ওদের শুরু হচ্ছে। আর প্রিয় শ্রোতা, এই ফাঁকে আমি আপনাদেরকে একটু বলে নিই, হয়তো আপনারা বেশ কয়েকবার শুনেছেন, সেটা হচ্ছে আমাদের যিনি আজকে গেস্ট তার একটা ছবি আমি আমার ফেসবুকে পোস্ট করেছি, আমার পার্সোনাল পেজে। আপনারা আসলে ওনার সাথে আপনারা কথাও বলতে পারবেন, দেখাও করতে পারবেন যদি সেটা প্রয়োজন হয়। মানে সবাই গণহারে চাইলে তো সেটা সম্ভব হয় না। যদি ওনার সঙ্গে কেউ পার্সোনালি মিট করতে চান, বা ওনার যদি কোনো ফেসবুক আইডি থাকে, বা হোয়াট এভার ওনার সঙ্গে যদি কন্ট্যাক্ট করে আমরা যদি মনে করি যে না যোগাযোগ হতে পারে, তো সেটার সম্ভব শুধুমাত্র আমার পেজটিতে আসলে। আমার পেজটির ঠিকানা হচ্ছে www.facebook.com/kibriya.rj। আমি আবারও বলি www.facebook.com/KEBRIA.RJ। পেজটি আছে RJ কিবরিয়া নামে, ওখানে যাবেন, পেজটিতে অবশ্যই লাইক দেবেন, এবং ওখানে আমার পার্সোনাল আইডিও শেয়ার করা আছে, আপনি চাইলে আমার আইডিতেও নক দিতে পারেন। ঠিক আছে, হ্যাঁ যেটা বলছিলেন। আচ্ছা, এরপরে তখন ওই আমার আর্মিতে চাকরি হয়ে গেছে, এটা যেহেতু গ্রাম এলাকা সবাই জানাজানি হয়ে গেছে, তখন আমার 3 নম্বর বোন যেটা ছিল, ওই বোনটার একটা জায়গা থেকে একটা ভালো সম্বন্ধ আসে। তখন আমার বোনটা ক্লাস 8-এ পড়ে। আচ্ছা, তা আমি বললাম ওদের সাথে কি আমাদের সম্পর্ক হবে নাকি? বড় ভাই হলো আর্মিতে চাকরি করে, বাবা হলো সিএমএসে চাকরি করে, মা সিএমএসে চাকরি করে, মেজো ভাই সরকারি চাকরি করে, আর ওই ভাইটা হলো ছোট, ওদের আবার 3 ভাই বোন নেই। আচ্ছা, তো ওই ফ্যামিলিকে আমার বোনের সাথে বিয়ে দিবে, মানে আমি এটা বিলিভ করতে পারতেছি না
যে আমার বোনের সাথে ওই বিয়েটা হবে। হ্যাঁ, ওরা আসলে সব দেখে পছন্দ। আমার যে তাওয়াই সাহেব ছিল, উনি মারা গেছে অবশ্য, তো উনি বললো যে বাবা আমাদের কোনো কিছুরই দরকার নেই, তো জাস্ট ওই মেয়েটা আমাদের দিলেই হবে। তা আমি বললাম যে এটা তো ভালো কথা, বাবা কিন্তু বেঁচে আছে স্টিল তখন। তখন আব্বুর সাথে কথা বলবো, ঠিক আছে। তো আমরা বোনটাকে যতটুকু পারি, গরিবা না হলে যতটুকু পারি আর কি, দিয়ে বিয়েটা দিয়ে দিলাম। এটা সিচুয়েশনালি একটা ব্যাপার। আপনারা মনে করতে পারেন আপনাদের রেডিও এন্ড থেকে শুনে ক্লাস 8-এ পড়া, অবশ্যই বিয়ের বয়স হয়নি, ও প্রাপ্তবয়স্ক ছিল, এবং অবশ্যই এই ধরনের বিয়েকে সমর্থনও করি না আমরা, যেই জায়গাটা থেকেই এটা হোক না কেন। কিন্তু খেয়াল রাখতে হবে এটা ওনাদের জীবন গল্প, ওনাদের জীবনে এটা ঘটেছে, এবং ঘটেছে বলেই উনি আজকে অকপটে সব কিছু স্বীকার করছেন। একটা ভালো সম্বন্ধ পেয়েছে ওনাদের পরিবারের জায়গাটা থেকে, সেটাকে ওনারা মিস করতে চাননি। এই সম্বন্ধটা ওনাদের কাছে ভবিষ্যতে নাও আসতে পারে সেই জায়গাটা থেকে, যদিও এটা রাইট পার্সপেক্টিভ না। কারণ আজকে আমরা যে পরিমাণ সচেতন হয়েছি বাল্যবিবাহ নিয়ে, ওই সময়ে 2000 সালের ঘটনা বোধহয়, তখন কিন্তু অবস্থাটা এরকম ছিল না। এটাও কিন্তু একটা প্রেক্ষাপট। যাই হোক না কেন, আমি এই ইন্টারাপ্টটা করার কারণটা হচ্ছে এটাই, সিচুয়েশন যাই হোক না কেন আমরা বাল্যবিবাহ সমর্থন করতে পারি না, এবং সেটা করাও উচিত না, অন্তত আজকের এই সময় না। হ্যাঁ বলেন তারপর। আচ্ছা, এরপরে বিয়ে হয়ে গেল। আমি 2001-এর জানুয়ারি মাসের 1 তারিখে বাসা থেকে বেড বিছানা নিয়ে চলে আসলাম ট্রেনিংয়ের জন্য। কোথায় ট্রেনিং করলেন? ইঞ্জিনিয়ার সেন্টার কাদিরাবাদে, নাটোরে ইসিসিএমিতে। আচ্ছা। তো যখন চলে আসছি, আর যেদিনকে আসছি তার 2 দিন পরে থেকে আব্বা একেবারে অসুস্থ হয়ে পড়ছে, উনি মানে উঠতেই পারেন আর। তো ট্রেনিং করতেছি, ট্রেনিং 2 সপ্তাহ শেষ হয়ে গেল। তখন তো আমি রিক্রুট, আমাকে আর বাড়িতে আসার অথরিটি নেই। 6 মাস আমি বাসায় আসতে পারবেন না, কোনো রকমই অথরিটি নেই। তো এমনি খোঁজ খবর পাই যে আব্বা অসুস্থ হয়েছে। যারা সিভিল আমাদের এলাকায় 2-1 চাকরি বাকরি করতো, ভাই আর একটা বড় ভাই ছিল, ওর সঙ্গে চাকরি করতাম, খোঁজ খবর নিতাম। তখন তো ফোন ছিল না। যাই হোক, আমি খোঁজ খবর নিতাম। আমার মাও মাঝে মধ্যে ওই এমপি গেট, আরপি গেটে আসতো, এসে আরপি হাবিলদার ছিল, ওর সাথে একটা ভালো ছিল, ওর কাছ থেকে খবর টবর নিয়ে যেত। তো আমি যখন আমার চাকরি 23 দিন চলে, ওই দিনকে আমি কেমন খুবই খারাপ লাগতো। আমি আরপি হাবিলদারকে বললাম যে মেজর, আমি তো সিভিল চাকরি করে বাসায় যেতাম, আজকে রোল কলের পরে আমি 10 মিনিটের জন্য বাসায় যাবো, একটু ছেড়ে দিও। যখন টেলিং ব্যাটালিয়নের সিও বলছে, তখন আর আরপি হাবিলদারের হুঁশ আছে সার্জেনের, সঙ্গে সঙ্গে আমাকে বললো আবার স্যারের কাছে যাইতে হবে, তোকে আমি যাইতেই বলছি। কিন্তু আগে ওই কথাটা বলে নাই, তুমি যাবো আমি জানি না। তখন কিন্তু বলছে ঠিক আছে যাও, তুমি যাবা, আমি তোমাকে যাইতেই বলছি। আচ্ছা ওকে ঠিক আছে। আমি বাসার থেকে বের হয়ে ওই ইউনিট থেকে একজনের সাইকেল নিয়েছি একটা, তখন আমি সাইকেল তো বাড়িতে থাকে, সাইকেলটা নিয়ে আমি যা শুধু আব্বাকে দেখে আসছি, দেখতেছি যে উনি শুয়ে আছে, ওই মনি অবস্থা, ঠিকমতো খাওয়া দাওয়া করে না, চিকনা শুকায় যেতেছে। আমি দেখে গেলাম যেদিন আমার 23 দিন ট্রেনিং চলে ওই দিন। এরপরে ওষুধ খাওয়াইতেছে, কোনো ওষুধ কাজে লাগে না। আবার আমার যেদিন ট্রেনিং চলে হলো 1 মাস 7 দিন, ওই দিন আমি আবার মারতে 37 দিন, আবার ওই দিন ওইভাবে ঠিক এসে আগে যে প্রসেসে আসছিলাম ওইভাবে আরপি হাবিলদারকে বলে আমি শুক্রবারে করে দেখতে আসি। ওই দিন পিটি প্যারেড থাকে না, সন্ধ্যার সময় কেউ যেন না দেখে। আমাদের চুল কাটা তো তখন ছিল শুধু এটুকু থাকতো, তো তখন ওই মাথার উপরে ওই ইয়া দিয়ে আসতাম, একটা টিয়া দিয়ে বা একটা টুপি পরে আসতাম, যাতে করে না বুঝতে পারে। এসে আব্বাকে দেখে যেতাম। তো দেখে গেলাম 37 দিন যেদিন চাকরি ট্রেনিং চলে ওই দিন আমি দেখে গেলাম। দেখা তখনও অবস্থা আরও মানে বাঁচবে বলে এরকম কিছু মনে হচ্ছে না। আচ্ছা, আমি ওখানে ট্রেনিং করতেছি আর টেনশন করি শুধু। তখন কিন্তু আমার ছোট একটা বোন, ছোট বোনটা, 2 বোনের বিয়ে হয়ে গেছে। হ্যাঁ 2 বোনের বিয়ে হয়ে গেছে, মোটামুটি ভালো। বড়টা যদিও কৃষিকাজ করে, আল্লাহর রহমতে অনেক ভালো চলে। তো মেজোটা তো অনেক ভালো, ওদের বিল্ডিং বাড়ি টাড়ি সব কিছু মানে অন্যরকম। তো এরপরে আমি যখন আমার 49 দিন চাকরি, ওই দিন আমি আবার বললাম যে মেজর, আমি তো আমার আব্বাকে আজকে আবার একটু দেখতে যাবো। কয় স্যার তো বলেছে তুই যা, সমস্যা নেই। আমি ঠিক ওইভাবে এসে 10-15 মিনিট দাঁড়ায় দেখে চলে যাই, এটা ওটা নিয়ে আসি আর খাওয়াই যাই, খাইতে চায় না, তারপরে চলে যাই। এরপরে আমি চাকরি করতেছি, আমি তো আসার অথরিটি নেই। পরে ওই স্যার জিজ্ঞেস করে, টেলিং ব্যাটালিয়নের সিও জিজ্ঞেস করে যে তোর আব্বু মামুন, তোমার আব্বু কেমন আছে? স্যার ভালো আছে, এখন মোটামুটি আগের মতোই, চলতে ফিরতেও পারে না, কিন্তু বয়স মাত্র 50 বয়স ছিল আমার, 51 বছর বয়স ছিল, আর চুল পাকছিল না। যাই হোক, এরপরে আমি যেদিন আমার এই জায়গাটাতে আমি আপনাদের সবাইকে গল্পের প্রথম যেই ঘটনাটা, এটা একটু মনে করার জন্য সবাইকে একটু রিকোয়েস্ট করছি। সেটা হচ্ছে যে ওনার বাবা ব্যাগ ভরে বাজার নিয়ে আসছেন, কিন্তু মাছ কিনতে পারছেন না। এবং মাছ কিনতে পারছে না কারণটা হলো ওনার পকেটের টাকা নাই। সেটা উনি তার বাচ্চা মানে মামুন তখন অনেক ছোট, ক্লাস 4-এ পড়ে, সেই সময় বলতে পারছেন না, যিনি আজকে এই গল্পটা বলছেন এখানে মামুন বলতে পারছেন না। কিন্তু সেকেন্ড টাইম ওনার বাবা এসে ওনাকে অ্যাপোলজি করেছে যে বাবা আমার পকেটে 2 টাকা
এবং এই 2 টাকার 25 পয়সা দিয়ে তুমি বাদাম কেনো, আর বাকি টাকা রিটার্ন নিয়ে যেতে হবে। কুপি বাতির জন্য তেল কিনতে হবে, কেরোসিনের তেল। এই বাবা হচ্ছে প্যারালাইজড হয়ে মৃত্যুশয্যায়। এবং আপনারা একটু পরে যে ঘটনাটা শুনবেন সেটা তো আঁচ করতে পারছেন, বাট আমি চাই যে আপনারা ওই সিচুয়েশনটা একটু মনে রাখার চেষ্টা করেন যে এই কৃষক বাবা এই ফ্যামিলিটাকে দাঁড় করানোর জন্য জীবনে কতটা সংগ্রাম করেছেন। এবং এরকম প্রত্যেকটা সংগ্রামী পুরুষ আজকের এই বাংলাদেশটা গড়ে তুলেছে, কারণ আমাদের সব আদি পুরুষরাই হলো এই কৃষক, যাদের হাড় ভাঙা পরিশ্রম, হাড় ভাঙা খাটুনি, জীবন বিসর্জন এবং এগুলোর সব কিছুর বিনিময়ে আজকে তিল তিল করে ভরা আজকের এই বাংলাদেশ। জি, 37 দিনের গল্পে ছিলেন আপনি। আচ্ছা, যখন আমার চাকরি আপনার 2 মাস আপ হয়ে গেছে, তখন আমার বাবাকে আমাদের এলাকায় একটা সরকারি হাসপাতালে ভর্তি করা হলো। বাসা থেকে উনি আর মানে একেবারেই অকেজো হয়ে গেল, ডাক্তারে কোনো ট্রিটমেন্ট করলে কাজ হয় না, অথচ ডাক্তার কোনো অসুখ পাচ্ছে না। আর আমি এখানে যা বেতন পাইতেছি, তখন আমি 1550 টাকা বেসিকে ভর্তি। আমি কিন্তু ওই এক্সট্রা যে খাবার ডাইট খাইতে হয় ট্রেনিং অবস্থায়, আমি এটা খাই না। আমি ঠিক 1550 টাকায় বাসায় দিয়ে দিই। আমার বাবা অসুস্থ, ছোটো বোনটা আছে, তো এর মধ্যে আমার ওই মেজো বোনটার ভালো সচ্ছল একটা ও একটু হেল্প করতে লাগলো, তখন একটু হেল্প করে, যা হোক যেটা হোক করে। তো আমি তখন ওই 1550 টাকায় কিন্তু বাসায় দিয়ে দিই, 1 টাকা আমি খরচ করি। সবাই আমি আবার প্লাটুন কমান্ডার ছিলাম। আমি 53 ব্যাচে ট্রেনিং করছি, 53 ব্যাচের আমি প্লাটুন কমান্ডার ছিলাম। তো 53 ব্যাচে। তো আমি ওই সবাই বলে যে স্টাফ আপনি খান না কেন, আপনি ক্যান্টিনে কেন খান না? আমি তো খাবো না, আমার তো খাবার প্রয়োজন হয় না। মানে আমি যে টাকা দিয়ে যেটা খাবো তার চেয়ে বেশি আমার খাবার চলে আসে। সবাই আমাকে খুব মূল্যায়ন করতো, রিক্রুট যত ছিল সবাই জানে আমি এখানে আগে চাকরি করছি, যার পারপাসে আমাকে খুব সম্মান করতো। আমার প্রয়োজন হতো না, আমি যেটা কিনে খাবো তার চেয়ে দ্বিগুণ আমি পাইতেছি এমনি আমাকে দিয়ে, কারণ আমাকে ছাড়া কেউ খাবে না কিছু। তো আমি তখন যখন 2 মাস 27 দিন চাকরি, আমার বাবা তখন ভর্তি হলো আমাদের ওখানে একটা সরকারি হাসপাতালে। তো এরপরে আমি ওই বাবাকে যখন আপনার ওই হাসপাতালে ভর্তি করলো, সিভিল হাসপাতালে ভর্তি করার পর আমি আবার ওই বৃহস্পতিবারের দিন দেখতে গেলাম। বললাম আমার কেমন যেন লাগতেছে, আমি আব্বাকে দেখতে যাবই। তো বৃহস্পতিবারের দিন দেখতে গেলাম, দেখতে যাওয়ার পরে দেখতেছি না মোটামুটি ভালো, কিন্তু খায় না, একেবারে পড়ে থাকে। শুক্রবারের দিন ওনাকে রিলিজ করাই দিছে, রিলিজ করাই দিয়েছে, উনি বাসাতে চলে আসছে। বলছে কোনো অসুখ নেই, তো ভালো মানুষ, অযথা হাসপাতালের বেডে ওনাকে রেখে লাভ কি, বাসায় নিয়ে যান। তো বাসায় এসে উনি খানা দানা মোটামুটি খায়, নামাজ কালাম পড়তেছে। 89 দিন আমার চাকরি, ওই দিন শনিবার। তো আমার খুবই খারাপ লাগতেছে। আমি সকালে উঠে মেসে সবার আগে উঠছি, কেমন জানি সবার আগে উঠে আমার ভালো লাগতেছে না। তো মেসে গেছি, যেহেতু মেস আগের পরিচিত ছিল, মেসে আমি খানা খাওয়াইছি, আমি ওই মেসে ডিউটি করছি। কোথায় কী আছে আমাকে খানা ওনারা দিতে হয় না, আমি নিয়েই খাই। আমি যে রিক্রুট ওখানে নবীন সৈনিক, আমি এখনও কসম প্যারেড করি নাই, সো আমি ওইখানে থেকে খাবার আমি নিজ হাতে নিয়ে খাই। পরে কেউ আর আমাকে বাধা দেয় না। তো আমি ওই সকালে আমাদের পরোটা ছিল, ওদিনকে ডিম ভাজের আলুর ভাজি ছিল, আমি ওগুলো না নিয়ে বাম হাতে আমি চায়ের কাপটা ধরছি, আর ডাইন হাত দিয়ে পরোটা দিয়ে ওটা খাবো। কেবলে মুখে নিতে গেছি, 1 নলা মুখে দিবার আমার বাম হাত থেকে কাপটা পড়ে মাঝখান দিয়ে একেবারে অর্ধেক হয়ে গেল মেসের বারান্দায়। তখন আমি আর পরোটা একবার খাই, আমার আর ভালো লাগতেছে না। এর মধ্যে আরপি গেট থেকে দৌড়ে একটা আরপি চলে গেছে। আরপিওর নাম হলো ল্যান্স কর্পোরাল কামরুজ্জামান। যা বলছে মামুন তোমাকে আরপি গেটে ডাকতেছে। তো আমি আরপি গেটে দৌড়াই গেলাম, যাওয়ার পরে বললাম যে কী হয়েছে? তো আরপি হাবিলদার আছে, বলতে তুমি সিভিল ড্রেস করে আসো। তাহলে তখন এই হাফ প্যান্ট পরা ছিলাম, খাকি ড্রেসের, সিভিল ড্রেস করে আসো, তোমার 7 দিন ছুটি হয়েছে, ছুটি দিছে। আমার ছুটি, আমি রিক্রুট মানুষ, আমার ছুটি দিল, আমি চাইও নাই ছুটি, কেন আমি তো চাইও নেই। তারপরে আমাকে গেটে যখন ডাকার পরে আমি সিভিল ড্রেসে চলে আসছি। আসার পরে দেখতেছি আমার ওই যে এক চাচা ছিল, ওই চাচা আর একটা ভাতিজা ছিল প্রতিবেশী, উনি মোটরসাইকেল নিয়ে আরপি গেটে বসে আছে। তো আমি বললাম যে কী হয়েছে, ঘটনা কি? তো বলছে না কিছু না, বাসায় চলো। এর মধ্যে আরপি হাবিলদার আমার আবার আগেই 7 দিন ছুটি করে ডাকছে। ওরা কিন্তু এই জিনিসটা আগে যা ওদেরকে বলছে, ওরা আগে যা আরপি গেটে বলছে। আরপি গেটে আবার সিও সাহেবকে ফোন করছে, ট্রেলিং ব্যাটালিয়নের সিওকে ফোন করছে, উনি তখন আবার আগে ছুটি আমাকে করে রাখছে। পরে আমি যখন মোটরসাইকেলে উঠে মোটামুটি 1/4 কিলো আসছি, এর মধ্যে কি মাইকিং করতেছে, আমার আব্বার নাম নিয়ে মাইকিং করতেছে, উনি মারা গেছে। তখন আমি বললাম কিরে তোরা আমাকে কিছুই বলিস নাই? তো বাসায় যাই দেখতেছি ছোটো বোনটা কান্নাকাটি করতে, অনেক মানুষজন, বড়ো বোনটাও আসছে, মেজো বোনটাও আসছে। তো দাফন কাফন করলাম, করার পরে 7 দিন আমাকে ছুটি দিছিল। শুক্রবারে অনুষ্ঠান করলাম, করার পরে এর মধ্যে এখন আমাকে চাকরি করতে হবে, আমাকে ওই ফ্যামিলিকে হাল ধরার মতো আমি একজন, শুধু বৃদ্ধ মার ছোটো বোন,
আর কেউ নেই। তখন আমি যখন বাবাকে সবচেয়ে বড় কষ্ট, আমি আমার বাবা আসলে আমার সুখটা দেখে যেতে পারিনি। এর মধ্যে একটা কথা বলছিল যে বাবা তুমি অনেক টাকার ধনী হবে, আল্লাহ তোমাকে অনেক ধন সম্পদ দিবে, কথাটা কিন্তু আমার বাবা আমাকে বলছিল। তো বাবাকে যখন দাফন করে আসলাম, দাফন করার পরে ইয়ে করলাম, ওই 7 দিন পরে আবার আমি অ্যাটেন্ড করলাম। এরপরে আমি ট্রেনিং শেষ করে ওখান থেকে যখন আমি ইউনিটে পোস্টিং চলে গেলাম 6 মাস পরে, জুলাই মাসের 13 তারিখে মনে হয় আমি ইউনিটে চলে গেলাম। তো বাড়িতে শুধু ছোটো বোনটা তখন, ইভেন ওই বোনটা তখন আমার 7-এ পড়ে। তখন আমি টাঙ্গাইলে পোস্টিং চলে গেলাম, ঘাটাইল ক্যান্টনমেন্ট টাঙ্গাইলে। ওকে। ওখানে পোস্টিংয়ে চাকরি করতেছি। তো চাকরি করতে করতে এর মধ্যে আমার চাকরি 2 বছর হয়ে গেল। ওখান থেকে আমার ইউনিট চলে যাবে হলো ঢাকাতে। তো এর মধ্যে আমি আবার ওই যেখানে যাই আল্লাহর রহম প্রত্যেকটা অফিসার আমার প্রতি কেমন যেন উইক, মানে আসলে